আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। তোমাদের সাথে এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা ওয়ান শট সিকিউ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। তো চলো আমরা শুরু করি। এর আগে তোমাদের সাথে এটার ওয়ান শট এমসিকিউ নিয়ে ভাই আলোচনা করছি। আজকে হচ্ছে সিকিউ নিয়ে কথা বলবো। আর তোমাদের ওইখানে আমি এটা তোমাদের ধরাই দিছি যে নুরুল হুদা মানে আমার অবজারভেশন বা আমার ফাইন্ডিংস যেটা, যেহেতু গল্পে সরাসরি কোথাও বলা নাই, আবার পাঠ পরিচিতির মধ্যে ব্যাপারটা ওইভাবে ক্লিয়ারিফাই করা হয়নি। তো আমি আমার জায়গা থেকে তোমাদের বলে দিছি যে নুরুল হুদা আসলে মুক্তিযোদ্ধাদের সাথে জড়িত ছিল কি ছিল না। ঠিক আছে, এটা আমি বলছি। তো চলো আজকে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে। কলিমুদ্দিন দফাদার ষাটোর্ধ্ব, তিনি সরকারি চাকরি করেন, পাক সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি। আচ্ছা, তাই মানুষ তাকে রাজাকার ভাবে, মুক্তি সংগ্রামে যেতে না পারায় তার মনে দুঃখ। কিন্তু সুযোগ পেয়ে একবার একদল পাক হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন। এটাও তার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ। কলিমুদ্দিন স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে। আচ্ছা, প্রয়োগে কলিমুদ্দিন দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বৈসাদৃশ্য তুলে ধরো। এরপরে হচ্ছে ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও রেইনকোট গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল। এখন আসো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। আগে আমরা কলিমুদ্দিন দফাদার গল্পটাকে যদি 1 মিনিটে জানি তাহলে তো কোনো সমস্যা নেই। তোমাদের বইতে এই গল্পটা দেওয়া আছে, আবু জাফর শামসুদ্দিনের লেখা। এটা তোমাদের সিলেবাসে নাই, তবে তোমাদের বইতে আছে, এটা চাইলে পড়ে নিতে পারো। দফাদার হচ্ছে চৌকিদারের সর্দার। প্রশ্ন হচ্ছে চৌকিদারটাকে। চৌকিদার হলো সরকারের যত কর্মচারী আছে যারা চাকরি করে তাদের মধ্যে সর্বনিম্নতম চাকরির পোস্ট, মানে চৌকিদার দিয়ে শুরু হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে চৌকিদার। চৌকিদার মানে পাহারাদার, বেসিক্যালি গ্রাম পুলিশ বলে। গ্রামে ইউনিয়ন পরিষদ যে লেভেলটা আছে স্থানীয় সরকারের, ইউনিয়ন পরিষদ তো অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়, তাই না? 9টা ওয়ার্ড থাকে, 9 জন পুরুষ মেম্বার থাকে, 3 জন মহিলা মেম্বার থাকে, একজন চেয়ারম্যান থাকেন। এটার নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। ওই প্রতি ওয়ার্ডে একজন করে চৌকিদার আছে। চৌকিদারের কাজ কি? চৌকিদারের কাজ হলো নর্মালি নিরাপত্তাজনিত বিষয়গুলো মেম্বারকে অবহিত করা। মেম্বারটা চেয়ারম্যানকে জানাবেন। আবার কখনো ধরো চেয়ারম্যান অফিসে কাউকে ডেকে আনতে হলো, চৌকিদারকে পাঠানো হয়, সে গিয়ে ডেকে নিয়ে আসে যে আপনাকে যাইতে বলছে। বিচার আচারের সময় এমনটা হয়, ডেকে নিয়ে আসা হয়। অপরাধী যাইতে চায় না। অথবা কোথাও মনে করো কোনো ক্রুশিয়াল ঘটনা ঘটছে, অপরাধ কর্মকাণ্ড, ওই জায়গাটা পাহারা দেওয়া, ওই জায়গায় থাকা, এগুলো তার কাজ আর কি। তো চৌকিদার, অনেকগুলো চৌকিদার মিলে একজন দফাদার হয়। এই দফাদার হলো চৌকিদারদের লিডার। চৌকিদারদের লিডার হলো দফাদার। তো ওই গল্পে কলিমুদ্দিন নামে একজন দফাদারকে দেখানো হয়, যার বয়স হচ্ছে 60 বছরের বেশি, যে ষাটোর্ধ্ব। সরকারি চাকরি করেন, মানে পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেন সিম্পলি। তো যুদ্ধ যখন শুরু হয়েছে ওই গ্রামে, গ্রামটার হচ্ছে তোমার প্লটটা হলো গাজীপুরের কালীগঞ্জ এলাকার। তো ওইখানে কলিমুদ্দিন দফাদারের বাড়ি। তো সে পাকিস্তানি বাহিনীর সাথে সময় দেয়, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় দেখায় দেয়। পাকিস্তানিরা যেখানে যাইতে চায় সে হচ্ছে রাস্তা বাতলায় দেয়, দিক দিয়ে যাওয়া যাবে, ওই দিকটা সহজ, এরকম এরকম। তো গ্রামের মানুষ কলিমুদ্দিকে খুব মানে ভেতর থেকে মানে দেখতে পারে না। তারা বলে, দাও কলিমুদ্দি ভাই, তুমি ভাই শেষ পর্যন্ত এটা করলা, তুমি পাকিস্তানের সাথে যোগ দিলা, তাদের সাথে তুমি কাজ করো। দফাদার ভাই, তোমার থেকে এটা আশা করি নাই। তো কলিমুদ্দি মানুষকে ম্যানেজ করার চেষ্টা করে, আমি ভাই সরকারি লোক, সরকারের চাকরি করি, এখন তো এটা আমার ডিউটির মধ্যে পরে, আমার যাইতে হয়, করতে হয়, এরকম আর কি। তো সাধারণ মানুষ বুঝতে পারে না যে কলিমুদ্দি আসলে পাকিস্তানিদের সাথে সময় দেওয়ার নাম করে বেসিক্যালি সে মুক্তিযোদ্ধাদের হয়ে কাজ করতেছে। এটা সাধারণ মানুষের কাছে ক্লিয়ার না। আর সাধারণ মানুষের কাছে ক্লিয়ার কলিমুদ্দি করে না এই কারণে, কারণ সাধারণ মানুষ যদি এই কথা ফাঁস করে তাহলে তো তার জীবন যাবে। এই জন্য কলিমুদ্দি কৌশলে মুক্তিযোদ্ধাদের পক্ষেই কাজ করে। মুক্তিযোদ্ধাদের পক্ষে কিভাবে কাজ করে, এখানে একটু জায়গা আছে। একদিন পাকিস্তানিরা বলতেছিল যে পাশের গ্রামে যাবে আর কি, ওই গ্রামে একটা হামলা করবে, আগুন দিবে বা একটা অপারেশন আছে তাদের। বর্ষাকাল যাওয়ার সময় ওই গ্রামের মাঝখানে রাস্তায় একটা সেতু আছে, মানে সেতুটা হলো কাঠের বাঁশের সাঁকো আর কি, বেসিক্যালি সাঁকোর থেকে একটু বড়, হাইটা পার হওয়া যায়, মানুষ গুরু হাইটা পার হইতে পারে, নিচে তক্তা দেওয়া। সাঁকো মনে করো সেতুর মতো একটু চওড়া, তক্তা দেওয়া, হেঁটে পার হওয়া যায়। ওটার অবস্থা ভালো না, কন্ডিশন খারাপ। মানে ওই জায়গায় নর্মালি হাইটা পার হইতে গেলে একটু এক্সপার্ট মানুষ লাগবে। পাকিস্তানিদের মতো যারা যারা হচ্ছে এই জাতীয় জিনিসগুলোর সাথে ওইভাবে অভ্যস্ত না, তারা খুব ভালোভাবে এটা পার হইতে পারবে না। তো ওইখানে যাওয়ার পরে পাকিস্তানিরা বলতেছে মালুম হতো পুলসিরাত, এটা তো পুলসিরাতের মতো মনে হয়, এটা পার হবো কেমনে? তো কলিমুদ্দি তাদেরকে আবার বোঝাচ্ছে, সেটিং দিচ্ছে, কোনো ব্যাপার না স্যার, মানুষগুলো হামেশা পার হতে হয়,
মানুষও পার হয়, গরুও পার হয়, কোনো ব্যাপার না, আপনারা পারবেন, কোনো ব্যাপার না, আসেন বলে ওটার মধ্যে উঠাইছে। কিন্তু ওটার তক্তা মক্তা খুব একটা ভালো না, নাট বল্টু কয়েক জায়গায় নষ্ট হয়ে গেছে, এটা উঠলে কাঁপে, কাঁপাইলে আরও বেশি কাঁপে, এরকম একটা লাইন আছে গল্পের মধ্যে। কলিমুদ্দি বলছে ব্যাপার না, আমি আগে যাই, আপনারা পেছন পেছন আসেন। তো কলিমুদ্দি ওইটার একদম মাঝখানে চলে গেছে ধরো খাল, আর পেছন দিয়ে পাকিস্তানিরা উঠছে সাঁকোর মধ্যে। এখন যারা সাঁকো পার হওয়ার ক্ষেত্রেই ধরো পারতেছে না, যাদের কাছে সাঁকো পার হওয়াটাই কঠিন, তারা কি সাঁকোর উপরে দাঁড়ায় পজিশনে ফায়ার করতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। যখন পাকিস্তানিরা সাঁকোর উপরে উঠছে তখন বিপরীত দিক থেকে ফায়ার হয়েছে, মুক্তিযোদ্ধারা ফায়ার করছে, আর ওই সময় কলিমুদ্দির পায়ের নিচে যে তক্তা সেটা ভেঙে কলিমুদ্দি পড়ে গেছে পানিতে। ক্লিয়ার কথাটা? এখন কলিমুদ্দি গ্রামের মানুষ, উনি যদি তক্তা ভেঙে পানিতে পড়েন স্রোতে, উনি সাঁতরে উপাস দিয়ে উঠে চলে যাবেন, স্বাভাবিক। তারা তো দোষ দেওয়ার কিছু নাই, রাস্তায় ছিল একটা, সাঁকোয়ের মধ্যে পড়ছে, তো কলিমুদ্দি করবে কি, তার এখানে কি? তো তিনি উঠাইছে সাঁকোর মধ্যে, কলিমুদ্দি পানিতে পড়লে কেন? কারণ তার তক্তা ভেঙে গেছে। তক্তা কি আসলেই ভাঙছে না ভাঙা জায়গায় পাড়া দিয়া কলিমুদ্দির নিচে পড়ে গেছে? এটা তো দেখার বিষয়। দেখার বিষয় হচ্ছে এটা, এবং বাস্তবতা হলো এটা যে কলিমুদ্দি ওই জায়গায় পাড়া দিছে, দিয়ে তক্তা ভাঙা জায়গা নিয়ে নিচে পড়ে গেছে, এতে তার কোনো দোষ না হয়। আর বিপরীত দিক থেকে মুক্তিযোদ্ধারা আগেই পজিশন নিয়েছিল, সাঁকোর উপরে যখন পাকিস্তানিরা ওঠে ওরা ফায়ার করে কয়েকটা মেরে ফেলে। বুঝছো ব্যাপারটা? তো তারা ওখানে মারা পড়ে অনেকগুলো, বাকিগুলো আহত হয়, অক্ষত অবস্থায় ছাউনিতে আসতে পারে না। এই যে কলিমুদ্দি গোপনে একটা বিশাল অপারেশন চালায় গেছে অ্যাক্টিভলি। ক্লিয়ার? তো এইটা দিয়ে এখানে হচ্ছে এটা উদ্দীপক আসছে। আর মজার বিষয় হচ্ছে এই, তোমাদের বইতে থাকার পরেও তোমরা ম্যাক্সিমাম আমি জানি এটা পড়ো নাই, তো বইয়ের গল্পগুলো কবিতাগুলো একটু পড়বা, ওখান থেকে অনেক সময় তুমি উদ্দীপক পাবা। আর যখন যুদ্ধ শেষ হয়ে গেছে সবার সাথে সে তার আগের মতোই কলিমুদ্দি দফাদার হাসি মুখে দোকানে বসে চা খাচ্ছে, কেউ জানে না আসলে তার ভূমিকা কি ছিল। আর এই কোশ্চেন যিনি করছেন, যে টিচার প্রশ্নটা করেছেন, ওনার ফাইন্ডিংস হচ্ছে নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সাথে সংযুক্ত ছিল না, এই ফাইন্ডিংস থেকে উনি প্রশ্ন করছেন। আবার তুমি এমন প্রশ্ন এমসিকিউতে পাবা, সিকিউতে পাবা, যেখানে ফাইন্ডিংস থাকে এরকম যে নুরুল হুদা আসলে সংযুক্ত ছিলেন। আমি তো সংযুক্ত ছিলেনের পক্ষে এখন পর্যন্ত। হ্যাঁ, তো চলো দেখি কি অবস্থা, যেদিকে প্রশ্ন সেই রকম করে উত্তর করবা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরবা। হ্যাঁ, আচ্ছা। তো কলিমুদ্দি দফাদার ষাটোর্ধ্ব, তিনি সরকারি চাকরি করেন, পাক সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি, তাই মানুষ তাকে রাজাকার ভাবে। মুক্তি সংগ্রামে যেতে না পারায় তার মনে দুঃখ, কিন্তু সুযোগ পেয়ে একবার একদল পাক হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন। এটাও তার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ, অবশ্যই, কারণ মুক্তিযুদ্ধ একটা টিম ওয়ার্কের ব্যাপার। কলিমুদ্দি স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে। কলিমুদ্দি দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বই সাদৃশ্য তুলে ধরো। অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এটা আলোচনা করতে হবে না। বই সাদৃশ্য মানে হচ্ছে অমিল। তো কলিমুদ্দি অ্যাক্টিভলি যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরপরে যেতে না পারায় তার মনে দুঃখ আছে। হ্যাঁ, অ্যাক্টিভলি করছে এই অর্থে বললাম যে পাকিস্তানিদেরকে বেকায়দায় ফেলার জন্য মুক্তিযোদ্ধাদের সাথে আগে থেকে সেটিং করে সাঁকোর উপর থেকে তাদেরকে মারার ব্যবস্থা করছে। এই দিক থেকে কলিমুদ্দি একজন সাহসী এবং অ্যাক্টিভ সৈনিক, কিন্তু নুরুল হুদা ওই রকম কিছু না, সে একজন ভীত মানুষ, সেসবের খোঁজ খবর নেয় না, এটার মধ্যে সে থাকে না, সে ঝামেলা জড়াইতে চায় না। এই অর্থে টিচার যিনি প্রশ্ন করেছেন তিনি সেই জায়গা থেকে করছেন। ওকে, এরপরে ঘটনার বৈপরীত্য থাকলে উদ্দীপক ও রেইনকোট গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল। সপক্ষে যুক্তি দাও, তোমাকে বিপক্ষে যেতে নিষেধ করছে। অর্থাৎ তোমার এটা বোঝাতে চাইছে যে কলিমুদ্দি একজন দেশপ্রেমিক, এটা তোমাকে বোঝাতে চাইছে, উদ্দীপক এটা বলাই আছে। এবং পাশাপাশি যে চরিত্র আমরা গল্পের মধ্যে পাইছি রেইনকোটে, নুরুল হুদা লেকচারার ইন কেমিস্ট্রি, হ্যাঁ উনি লেকচারার ছিলেন কেমিস্ট্রির, উনিও দেশপ্রেমিক। ঘটনার বৈপরীত্য মানে হচ্ছে কলিমুদ্দি যেমন কাজ করে নিজের দেশপ্রেমকে প্রমাণ করছে, যতটা সাহসিকতার পরিচয় উনি দিছেন, কারণ পরবর্তীতে উনি তো অ্যারেস্ট হতে পারতেন, তাকে ডিরেক্ট মেরে ফেলতে পারতো পাকিস্তানিরা, যে তুই আমাদেরকে বেকায়দায় ফেলাইছিস। তো যে প্রমাণটা হচ্ছে কলিমুদ্দি দিছে সরাসরি দেশপ্রেমের, ওই রকমের দেশপ্রেমের প্রমাণ নুরুল হুদা না দিলেও সেও দেশপ্রেমিক, এটা বোঝাইতে বলছে আর কি। ঘটনার বৈপরীত্য আছে, মানে ঘটনা দুইটা একই রকম না, তারপরেও উদ্দীপকের রেইনকোট গল্পের যে ক্যারেক্টারগুলো আছে তাদের মধ্যে দেশপ্রেম আছে, এটা তোমাকে বোঝাইতে হবে। তুমি পক্ষে যুক্তি দিবা।
এখন কলিমদ্দি দেশপ্রেমিক, অলরেডি সেটা প্রুফ করা হয়ে গেছে এখানে। কথা হচ্ছে নুরুল হুদা কিভাবে দেশপ্রেমিক, এটা হচ্ছে বিষয়, তাই না? এটা কিভাবে বিষয়, আসলে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। নুরুল হুদা যদি দেশপ্রেমিক না হইতো, একজন মুক্তিযোদ্ধা রেইনকোট তার গায়ে ওঠার পরে তার মধ্যে এত বেশি সাহস আসতো না। আমি তোমাদের এমসিকিউতে এটা ব্যাখ্যা করছি। তোমার যদি কোনো বিষয়ের প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন থাকে, ওই বিষয় তোমাকে নাড়া দিতে পারবে, আদারওয়াইজ পারবে না। আমি যাকে সেলিব্রিটি মনে করি না, তার সামনে পেলে তো কথা বলা দূরের কথা, ছবি তোলা দূরের কথা, আমি তাকাবই না, রাইট? আর যাকে আমি সেলিব্রিটি মনে করি, বিশাল সেলিব্রিটি মনে করি, তাকে না সামনে দেখলে তারপরে আমি তার সাথে ছবি তুলবো, তার সাথে কথা বলবো। আমার ফ্যাসিনেশন যত বেশি হবে, আমার প্রকাশের মধ্যে আবেগ তত বেশি থাকবে, ঠিক কিনা? খুবই সিম্পল হিসাব কিতাব এটা। তো যেহেতু নুরুল হুদা রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে অসম সাহসিকতার সঞ্চার হয়েছে, তাই না? প্রবল দেশপ্রেম তার মধ্যে জাগ্রত হয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে দেশপ্রেম ছিল। এই জন্য নুরুল হুদাকে তোমার দেশপ্রেমিক প্রমাণ করতে হবে। আর রেইনকোট গল্পের নুরুল হুদার পাশাপাশি কলিমুদ্দিনকে দেশপ্রেমিক প্রমাণ করতে হবে। প্রমাণ করলে উত্তর হয়ে যাবে প্যারালাল। ওকে ভাইয়া, তারপরে আসো পরের অংশ। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রতনপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়টি পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে পরিণত হয়। স্কুলের প্রধান শিক্ষক হাতেমারি হয়ে ওঠেন হানাদার বাহিনীর আশ্রয়দাতা ও সাহায্যকারী। তিনি এ কাজে সহকর্মীদেরও বাধ্য করেন এবং কেউ সম্মত না হলে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। অধিকাংশ শিক্ষক প্রধান শিক্ষকের এ ধরনের কাজকে ঘৃণার দৃষ্টিতে দেখেন, কিন্তু ভয়ে প্রতিবাদ করার সাহস পান না। সহকারী প্রধান শিক্ষক বাসেদ মিয়া ভীরু প্রকৃতির মানুষ হলেও তিনি ছিলেন মনে প্রাণে একজন দেশপ্রেমিক মানুষ। তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। তার পরামর্শে মুক্তিযোদ্ধারা রাতের অন্ধকারে হাতেম আলীকে ধরে নিয়ে বিচারের মুখোমুখি করে। হাতেম আলী হচ্ছে হেডমাস্টার। আচ্ছা, প্রশ্ন প্রয়োগে বলছে উদ্দীপকের হাতেম আলী রেইনকোট গল্পের কোন চরিত্রের কথা স্মরণ করে দেয় এবং কেন? মানে প্রিন্সিপালের কথা স্মরণ করে দেয়। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত কিন্তু রেইনকোট গল্পের পরিণতি থেকে ভিন্ন, উক্তির যথার্থতা মূল্যায়ন করো। অসাধারণ প্রশ্ন তো, বরিশাল বোর্ডের প্রশ্ন, সুন্দর প্রশ্নটা, ভালো লাগছে। এখন আসো প্রথম প্রশ্ন নিয়ে আবার একটু কথা বলি। বলছে উদ্দীপকের হাতেম আলী রেইনকোট গল্পের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? এখানে 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রতনপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়টা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে পরিণত হয়। আর স্কুলের প্রধান শিক্ষক হাতেম আলী, ওখানে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। এবং কেন? এই ভদ্রলোক প্রধান শিক্ষক, উনি প্রিন্সিপাল, উনি স্কুলের, উনি কলেজের, এই তো কথাটা। আচ্ছা, ওনার স্কুলেও পাকিস্তানিদের ক্যাম্প হয়েছিল, ওনার কলেজেও পাকিস্তানিদের ক্যাম্প হয়েছিল। উনিও পাকিস্তানিদেরকে চরমভাবে সাহায্য করছেন, রাজাকারি করছেন। উনিও পাকিস্তানিদেরকে সাহায্য করছেন এবং রাজাকারি করছেন। কেনর উত্তর প্যারালাল লিখলে উত্তর হয়ে যাবে। এখানে বলছে উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত কিন্তু রেইনকোট গল্পের পরিণতি থেকে ভিন্ন। উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। মানে তুমি যদি কুকর্ম করো তার জন্য তো বিচার তোমার হবেই, তুমি তো বাঁচতে পারবে না। অন্যায় করা আর অন্যায়ের প্রশ্রয় দেওয়া দুটোই তো পাপ। তো বলছে উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত। উদ্দীপকে কি ঘটনা ঘটছে? হাতেম আলী 2 নম্বরই করছে দেশের মানুষের সাথে, রাজাকারি করছে পাকিস্তানিদের সাথে হাত মিলায়, ঠিক না? এবং তার পরিণতি হয়েছে কি? পরিণতি হয়েছে একজন দেশপ্রেমিক টিচার যার নাম বাসেদ, উনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন আর তার পরামর্শে মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে হাতেম আলীর ধরে নিয়ে গেছে, নিয়ে বিচারের মুখোমুখি করছে। এর মানে হাতেম আলী ছিল একজন বড় রকমের গাদ্দার এবং এই গাদ্দার বিচারের মুখোমুখি হয়েছে। এই জন্য বলা হয়েছে যে উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত, অর্থাৎ উদ্দীপকে আমরা দেখেছি একজন গাদ্দারের বিচার হয়েছে, গাদ্দারের বিচার হবে এটা প্রত্যাশিত। ওকে, কিন্তু রেইনকোট গল্পের পরিণতি থেকে ভিন্ন। হ্যাঁ, কারণ রেইনকোট গল্পে আমরা শেষ পর্যন্ত দেখি প্রচন্ড অত্যাচার এবং নিপীড়নের মুখোমুখি হয়েছে নুরুল হুদা, দেশপ্রেমিক মানুষ, আর প্রিন্সিপাল আফাজের মতো মানুষেরা নিরাপদে বহাল তবিয়তে ছিল, ঠিক কিনা বলো? এখানে যেমন অপরাধের বিচার হয়েছে, ওখানেও যদি আফাজ আহমেদের বিচার হইতো, তাকেও যদি মুক্তি বাহিনী ধরে নিয়ে মনে করো 22 ডলার দিত ইচ্ছা মতো, তাইলে আমরা বুঝতে পারতাম যে দুটোই ঠিক আছে, দুটোরই বিচার হয়েছে।
কিন্তু আমরা গল্পের মধ্যে কিন্তু বিশ্বাসঘাতকের বিচার হইতে দেখি না। একজন নিরীহ দেশপ্রেমিক লেকচারারের মারাত্মক নির্যাতনের মুখোমুখি হতে দেখি। এই জন্য বলছে যে উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত, মানে এখানে যা ঘটছে সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু রেইনকোট গল্পের পরিণতি থেকে ভিন্ন। রেইনকোটে এই টাইপের পরিণতি নাই, এটা তোমাকে যথার্থভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে। ওকে ভাইয়া, এরপরে আসো শওকত ওসমানের একটা উপন্যাসের কথা বলা হয়। শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, উপন্যাসের নাম মূলত জাহান্নাম না, উপন্যাসের মূল বইতে লেখা আছে জাহান্নম। ঠিক আছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, জাহান্নম হইতে বিদায়। দন্তনের পরে ওখানে আকার নাই। বাংলা একাডেমি এখন দেখলাম যে এটাই বলতেছে যে জাহান্নাম শব্দের উচ্চারণ নাকি জাহান্নম হবে, এটা নিয়ে আবার মতভেদ আছে। যা হোক, শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায় উপন্যাসে দেখা যায় 1971 সালে পাক বাহিনী এদেশকে বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করেছে। মুক্তিযোদ্ধাদের গোপন তৎপরতার কথাও আছে। প্রবীণ স্কুল শিক্ষক গাজী রহমান স্বীয় প্রাণ সংশয়াপন্ন দেখে আত্মগোপনে চলে যান, কিন্তু পলাতক জীবন নিয়ে তিনি বিব্রত। তিনি যেন তার নিজের কাছে অপরিচিত জন। 1.5 মাসের পলাতক জীবনে তার সঙ্গে পরিচয় ঘটে কয়েকজন মুক্তিযোদ্ধার। অসীম সাহসী এই সকল মানুষের সাথে মিশে অনুপ্রাণিত হয়ে নির্ভীক চিত্তে তিনি পা রাখেন বাস্তবের কঠিন কর্তব্য ভূমিতে। আচ্ছা, এখন আসো এটা একটু কথা বলি। শওকত ওসমানের 3-4টা উপন্যাস আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এর মধ্যে এটা একটা। জাহান্নম হইতে বিদায়, তারপরে নেকড়ে অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গি, 4টা উপন্যাসে মুক্তিযুদ্ধের। জাহান্নম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গি, এই উপন্যাসগুলোতে মুক্তিযুদ্ধের কথা আসছে আর কি। হ্যাঁ, আর এখানে এই উপন্যাসের জাহান্নাম হইতে বিদায়ের একটা বলতে পারো কাহিনীর ধারা দেখানো হয়েছে। গাজী রহমান আসলে প্রকৃতপক্ষে এখানে শওকত ওসমানের নিজের জীবনের কথাই। আচ্ছা, যাই হোক, তো উনি এই পলাতক জীবন পছন্দ করেননি, আর পছন্দ করেন নাই বলেই তিনি শেষ পর্যন্ত কি করছেন, তিনি তার কর্তব্য ভূমিতে পা দিয়েছেন। কর্তব্য ভূমিতে পা দিয়েছেন এর অর্থ হচ্ছে এই যে উনি আবার মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন বা দেশকে উদ্ধার করার কাজ করতে চাইছেন। আচ্ছা, উদ্দীপকের গাজী রহমানের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা করো। আচ্ছা, এখন সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে এই, তিনি দেখো প্রথমত আত্মগোপন করছেন, মানে ভীরু। পলাতক জীবন নিয়ে তিনি বিব্রত হয়েছেন, পরে নিজের কাছেই তিনি অপরিচিত হয়ে গেছেন। এরপরে তিনি তার ভুল বুঝতে পারছেন, ভুল বুঝতে পারে শেষ পর্যন্ত তিনি অনুপ্রাণিত হয়েছেন, হয়ে তিনি আলটিমেটলি নির্ভীক হয়ে গেছেন এবং পা রাখছেন বাস্তবের কঠিন কর্তব্য ভূমিতে। তাহলে এখানে এই চরিত্রে 2টা লেয়ার আছে। এক, প্রথমে হচ্ছে ভীরু ও পলাতক। আচ্ছা, তারপরে কি সাহসী ও দেশপ্রেমিক, তাই না? এটা গাজী রহমানের চরিত্রের লেয়ার। প্রথম দিকে আমরা তাকে ভীরু এবং পলাতক পাই, আর শেষে তাকে দেখলাম সে সাহসী এবং সে দেশপ্রেমিক। এখন তোমাকে প্রশ্ন করছে উদ্দীপকের গাজী রহমান তার সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার সাদৃশ্যপূর্ণ দিক, মানে তোমাকে মিল দেখাইতে বলছে। এখন মিলটা দেখো তো মিলে নাকি। নুরুল হুদাকে আমরা ভীরু দেখি, আমরা তাকে পলাতক না দেখলেও ঝামেলা এড়ায় চলতে দেখি, ঝামেলায় পড়তে চায় না, প্রেসারে যেতে চায় না। আচ্ছা, যখন রেইনকোট গায়ে দিয়ে প্রিন্সিপালের রুমে গেল, তারপর থেকে তাকে আমরা সাহসী দেখি, তাকে আমরা দেশপ্রেমিক দেখি। যখন তাকে ব্যাপক অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, মারপিটের একেবারে মনে করো যে চূড়ান্ত পর্যায়ে তার উপর দিয়ে চলছে, বাট তখন আমরা তাকে দেখি সে প্রচণ্ড সাহসী এবং তার মধ্যে ব্যাপক দেশপ্রেম। কথা কি বোঝাতে পারলাম? তাহলে যেই চরিত্রের লেয়ারটা আমরা দেখছি, আবিষ্কার করছি কার মধ্যে, গাজী রহমানের মধ্যে, এরকম লেয়ারে আবিষ্কার করছি আবার নুরুল হুদার মধ্যে। তাহলে এই লেয়ারটা আমরা একই সাথে গাজী রহমানের মধ্যেও পাই, রাইট, প্লাস এটা আমরা নুরুল হুদার মধ্যেও পাই। ইয়েস, এই আমরা দুজনের মধ্যেই পাই। এই হলো সাদৃশ্য বা মিল। এরপর না বুঝলে তো ভাই দুঃখজনক। তারপরে আসো উদ্দীপকের রেইনকোট গল্পের বিষয়বস্তু কতটুকু প্রতিফলিত হয়েছে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আংশিক। কতটুকু মানে আংশিক প্রতিফলিত হয়েছে।
আংশিক কেন বললাম দেখো, এখানে বলছে ৭১ সালে পাক হানাদার বাহিনী এই দেশকে বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করেছে, গোপন তৎপরতার কথাও আছে। এই জায়গাগুলো মিলে যায়। রেইনকোটও আমরা পাকিস্তানিদের তাণ্ডবের কথা দেখি, মুক্তিযুদ্ধদের তৎপরতার কথা দেখি। এরপরে একটা চরিত্রের ভীরু থেকে দেশপ্রেমিক হয়ে ওঠার কথা এখানে আছে, কিন্তু গল্পে এর থেকে অনেক বড় প্লট আছে, এর থেকে বেশি আছে। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান রাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে মিথ্যাচারের কথা আছে, একটা প্রতিষ্ঠানের কথা আছে, প্রতিষ্ঠানের হায়ারার্কিতে ঝামেলা আছে, এটা বলা আছে। একজন প্রিন্সিপাল কিভাবে রাজাকারি করেন, এই জায়গাগুলো বলা আছে। এবং উনি এখানে দেখো নিজের ভুল বুঝতে পারছেন এবং উনি সাহসী দেশপ্রেমিকে রূপান্তরিত হয়ে গেছেন। আর গল্পে ব্যাপারটা এরকম না, দেশপ্রেমের লেয়ার আমরা পাই, তবে সেটা অত্যাচারের শিকার হওয়ার মধ্য দিয়ে। বাট গাজী রহমান অত্যাচারের শিকার হয়েছে এটা কোথাও বলা নাই। তাকে ধরে নিয়ে পাকিস্তানের রিমান্ডে নিছে, পিড়াইছে, এমন কিছু এখানে বলা আছে নাই তো। কিন্তু গল্পে আমরা দেখি নুরুল হুদা অত্যাচারের নিপীড়নের শিকার হয়েছেন এবং তাকে নিয়ে ব্যাপকভাবে তার উপর নিষ্পেষণ চালানো হয়েছে এবং তিনি তার চরিত্রে যে বিশাল পরিবর্তন সেটা আমরা দেখি। তাহলে আমরা কতটুকু প্রতিফলিত হয়েছে বললে আমরা আংশিক বলবো, সবটা সর্বাত্মকভাবে প্রতিফলিত হয়নি। ঠিক আছে ভাইয়া? এরপরে আসো 10 মার্চ 1971, রাস্তায় রাস্তায় পাকিস্তানি মিলিটারি গোয়াতলি গ্রামের হিন্দু জনগোষ্ঠী ভয়ে ভারতে পাড়ি জমায়। শুধু ভিটে আঁকড়ে পড়ে থাকে কেষ্টবাবু। পাশের গ্রামে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার কাশেম মোড়ল কেষ্টবাবুকে সন্দেহের চোখে দেখে। সে মনে করে কেষ্টবাবু মুক্তিবাহিনীর লোক। এক বৃষ্টি মুখর দিনে গোয়াতলি গ্রামে মিলিটারি প্রবেশ করে এবং কাশেম মোড়লের ইশারায় হানাদার বাহিনী থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে জীবন্ত পুঁতে রেখে চলে যায়। উদ্দীপকের কেষ্টবাবু রেইনকোট গল্পের কোন চরিত্রকে স্মরণ করে দেয় বুঝিয়ে দাও। উদ্দীপকের রেইনকোট গল্পের একটি খণ্ড চিত্র মাত্র, উক্তিটির সত্যতা যাচাই করো। একটু খেয়াল করো, 10 মার্চ 1971, রাস্তায় রাস্তায় পাকিস্তানি মিলিটারি গোয়াতলি গ্রামের হিন্দু জনগোষ্ঠী ভয়ে ভারতে পাড়ি জমায়। শুধু ভিটে আঁকড়ে পড়ে থাকে কেষ্টবাবু। পাশের গ্রামে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার কাশেম মোড়ল কেষ্টবাবুকে সন্দেহের চোখে দেখে। সে মনে করে কেষ্টবাবু মুক্তি বাহিনীর লোক, মানে তার উপরে সন্দেহ হয়েছে মুক্তি বাহিনীর লোক হিসাবে। এক বৃষ্টিমুখর দিনে গোয়াতলি গ্রামে মিলিটারি প্রবেশ করে এবং কাশেম মোড়লের ইশারায় হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে জীবন্ত পুঁতে রেখে চলে যায়। উদ্দীপকের কেষ্টবাবু রেইনকোট গল্পের কোন চরিত্রকে স্মরণ করে দেয় বুঝিয়ে দাও। এখন হুবহু রেইনকোট গল্পের সাথে মিলে না, কিন্তু নুরুল হুদার কথা স্মরণ করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। উদ্দীপকটি রেইনকোট গল্পের খণ্ডচিত্র। আচ্ছা, এখন নুরুল হুদাকে জীবন্ত পুঁতে ফেলা হয় না, অত্যাচার করা হয়, আংটার সাথে বেঁধে দেওয়া হয় তার শরীরটাকে, পেটে খাটো ছোট্ট শরীর বেঁধে দেওয়া হয়, তার গা থেকে রেইনকোট খুলে নিয়ে যায়, জামা খুলে নিয়ে যায়, খালি শরীরের উপরে ব্যাপক চাবুক দিয়ে আঘাত করে, ইত্যাদি ইত্যাদি। তো কেষ্টবাবু রেইনকোট গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? স্মরণ করিয়ে দেয় বললে এটা রেইনকোট গল্প থেকে নুরুল হুদা নিতে হবে, কারণ তাকে রাজাকার কাশেম মোড়ল কেষ্টবাবুকে সন্দেহের চোখে দেখে। তাহলে কাশেম মোড়ল হচ্ছে এখানে প্রিন্সিপাল আফাজ। সে মনে করে কেষ্টবাবু মুক্তিবাহিনীর লোক। আফাজ এবং তার লোকেরা দোসররা মনে করছে নুরুল হুদা পাকিস্তানিদের সাথে কি বলে মুক্তিবাহিনীর সাথে আতাত করতেছে পাকিস্তানিদেরকে ফাঁসানোর জন্য। বৃষ্টি মুখর দিনে মিলিটারি ঢুকছিল, কাশেম মোড়লের ইশারায় ধরে নিয়ে গেছিল কেষ্টবাবুকে। বৃষ্টি মুখর দিনে ইসাক মিয়ারে পাঠায়া ডেকে নিয়ে যাওয়া হয়েছে নুরুল হুদাকে। তারপরে তাদের ইশারায় তাকে পার্শ্ববর্তী রাস্তার পাশে জীবন্ত পুঁতে রেখে চলে যায় তারা, মানে মেরে ফেলছে, জীবন্ত মেরে ফেলছে পুঁতে। কিন্তু এখানে প্রপারলি যদিও মেরে ফেলে নাই, বাট ওই লেভেলের নির্যাতন হয়েছে তার উপর। দ্যাট মিন্স কোন চরিত্রকে মনে করে দেয় কি বলবা? নুরুল হুদাকে মনে করায় দেয় আলটিমেটলি। এটাই সত্য এবং এটাই উত্তর, তাই না? আচ্ছা, তারপরে আসো, উদ্দীপকটি রেইনকোট গল্পের একটি খণ্ডচিত্র মাত্র, উক্তির সত্যতা যাচাই করো। এটা একটু আগেও আমি প্রশ্নের উত্তর দিয়ে দিছি, খণ্ডচিত্র কিভাবে। তুমি কেন এটাকে পুরো চিত্র বলতে পারো না? কারণ এখানে এই গল্পে শুধু সন্দেহ এবং তাকে ধরে পুঁতে ফেলার কথা আছে।
আর গল্পে পরিবারের কথা আছে, একটা প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের কথা আছে, আবহাওয়ার কথা আছে বৃষ্টির দিনের, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া ছিল মুক্তিযুদ্ধ নিয়ে এটা বলা আছে। ওই যে একটা ছেলে দোকানদার যে বলছিল কমপক্ষে 5টা খান সেনা খতম, চা দোকানি, তাই না? এই জিনিসগুলো আমরা গল্পে দেখি, কিন্তু আমরা এখানে দেখি না। এদিক দিয়ে 100% তুমি এটাকে কি বলবে? এটাকে তুমি খণ্ডচিত্রই বলবে, এর বেশি কিছু বলার সুযোগ নাই। অযৌত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি, ফৌজের হাকে কাঁপে ধর ধর দস্যুপুরী, নিমিষে ছড়ায় তারে আওয়াজ দিগন্তরে, মনে কি পড়ে? অযৌত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি বলতে কি বোঝানো হয়েছে? রেনকুট গল্পের আঙ্গিক আলোচনা করো। উদ্দীপক রেনকুট গল্পে বাঙালিদের যে জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে তা বিশ্লেষণ করো। প্রশ্নটা তো সুন্দর, বরিশাল বোর্ডের প্রশ্ন 2022 সালের। অযৌত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি, এটা হলো মুক্তিযোদ্ধা, ফৌজের হাকে হাকে ধর ধর দস্যুপুরী। ফৌজ মানে বাহিনী, হাকে কাঁপে, হাকে মানে ডাকে, কাঁপে কেঁপে ওঠে থর থর দস্যুপুরী। দস্যুপুরী মানে হচ্ছে পাকিস্তানিদের আস্তানা। মুক্তিযোদ্ধাদের হাকে, মুক্তিযোদ্ধাদের স্লোগানে, মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় কেঁপে ওঠে। নিমেষে ছড়ায় তারে আওয়াজ দিগন্তরে, মনে কি পড়ে? মানে মুক্তিযোদ্ধাদের হামলা, ধ্বংস করে দেওয়া তাদেরকে, পাকিস্তানিদেরকে, এটা নিমেষে ছড়ায় যে আওয়াজটা দিগন্তরে, মনে কি পড়ে? আচ্ছা, প্রশ্ন, অযৌত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি বলতে কি বোঝানো হয়েছে? মুক্তিযোদ্ধা। রেইনকোট গল্পের আঙ্গিক আলোচনা করো। এবার রেইনকোট গল্পের আঙ্গিকে তুমি যদি যাও, তাহলে ওই যে কুলিরা, যাদেরকে মিসক্রিয়েন্ট বলা হয়েছে, প্লাস মিন্টু, যে এখন দমাদম মিলিটারি মারে, জনে যুদ্ধ গেলে এখন আছে দমাদম মিলিটারি মারে। তারপরে তোমার হচ্ছে কুলিরা, যাদেরকে মিসক্রিয়েন্ট বলা হয়েছে। তারপরে ধরো হচ্ছে তোমার মিন্টু, তারপরে যারা হামলা করেছে আর কি, হ্যাঁ, হামলাকারী, আলটিমেটলি তাদের একই তো কথা, আমি শুধু ডাইমেনশনটা আলাদা আলাদা করে দেখাচ্ছি। যেখানে আয়সা ইসাক মিয়া বলছিল যে এরকম করে হামলা করছে, ওই যে গ্রেনেড হামলা করছে হচ্ছে গেটের উপরে, আর ট্রান্সফরমার উড়াই দিছে, ইত্যাদি ইত্যাদি। তো এরা আসলে কারা? আসলে মুক্তিযোদ্ধা। তো অযৌত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। রেইনকোট গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করতে বললে গল্পে কিভাবে বলা আছে তাদের কথাটা সেটা লিখে দিতে হবে, এবং তার সাথে মিন্টুকে অ্যাড করে দিতে হবে। মিন্টু নিজেও একজন ফ্রিডম ফাইটার, রাইট? এরপরে আসো, উদ্দীপক রেইনকোট গল্পে বাঙালিদের যে জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে তা বিশ্লেষণ করো। বাঙালিদের যে জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে, এখন জাতীয় চেতনার স্ফুরণটা কি? স্ফুরণ মানে তো প্রকাশ। আমরা সেদিন সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেশ স্বাধীন 26শে মার্চের ঘোষণা অনুযায়ী, অথচ স্বাধীন দেশ শত্রু দ্বারা আক্রান্ত, ঠিক না? এখন স্বাধীন দেশে যেহেতু শত্রু আছে, তাদেরকে এখান থেকে হটাই দিতে হবে, এখান থেকে তাদেরকে সরাই দিতে হবে। তাদেরকে সরাই দেওয়ার জন্য আমরা যুদ্ধ করলাম, টানা কয় মাস? 9 মাস। 9 মাস যুদ্ধের পরে 16 ডিসেম্বর আমরা কি করলাম? বিজয় অর্জন করলাম। এই জন্য আমরা কিন্তু স্বাধীন 26শে মার্চ থেকে। এখন অনেকে এটা বুঝতে পারে না, অনেকে মনে করে আমরা বুঝি স্বাধীন হয়ে 26শে মার্চে না 16 ডিসেম্বরে বুঝি হয়েছি। ভুল। আমরা 26শে মার্চে শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী স্বাধীন। This may be my last message from today, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা 26শে মার্চের প্রথম প্রহরের ঘোষণা, 1:30 বাজে। আমরা ওই দিনই স্বাধীন। এখন স্বাধীন দেশ যেহেতু শত্রু দ্বারা আক্রান্ত, ওখান থেকে শত্রুদের বের করে দিতে হবে, দেশের ভূখণ্ডকে আমার মুক্ত করতে হবে। সেই লড়াই ছিল 9 মাস, এবং 16 ডিসেম্বর তার বিজয়। এখন বাঙালিদের যে জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে এখানে, তাই না? এটা হচ্ছে দেশপ্রেম ও সংগ্রাম। কারণ আমি আমার দেশকে রক্ষা করব, এই টার্গেট নিয়েই তো ফাইট করেছি, রাইট? এবং ফাইট করে সংগ্রামের মাধ্যমে আমি আমার দেশকে কি করেছি? দেশমাতৃকাকে মুক্ত করে আমি লাল সবুজের পতাকা নিয়ে এসেছি। এরপরে আসো, কয়েকজন মুক্তিযোদ্ধাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল রহমত। ভুল কয়েকজন মুক্তিযোদ্ধা একটি শার্ট, আমি আসলে শর্ট গান বুঝি, একটি শার্ট ফেলে গেলে দিনমজুর রহমত শার্টটি গায়ে দিয়ে মাঠে কাজ করতে যায়। হঠাৎ সে নিজের ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করে। সেদিন বাড়ি না ফিরে সে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য সীমান্ত পাড়ি দেয়। সর্বনাশ!
এ তো শার্টেই অবস্থা তার, দেখছো অবস্থা। আমার কেন জানি মনে হয় যে তোমরা আবার কেউ কিছু মনে করো না আমার কথায়, হ্যাঁ? আমি বোঝানোর জন্য বলছি, আমার পার্সোনাল অবজারভেশন। ৭১ সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল 98% মানুষ দেশের পক্ষে ছিল। 2% মানুষ হয়তো সর্বোচ্চ কুলাঙ্গারি করছে, অর্থাৎ যারা দেশের বিপক্ষে কাজ করছে তাদের সংখ্যা খুব কম। বাকি সব মানুষ দেশের পক্ষে। কেউ অ্যাক্টিভ হয়ে দেশের জন্য যুদ্ধ করছে, কেউ হয়তো যুদ্ধ করে নাই কিন্তু সাপোর্ট দিছে, সুযোগ পেলে একটু হেল্প করছে। ওই যে বললাম মাঝি হইলে নৌকা পার করে দিছে, দোকানদার হলে ফ্রিতে ধরো একটু খাওয়াই দিল। তো 98% মানুষের এই যুদ্ধের পক্ষে সমর্থন ছিল 7.5 কোটি মানুষের মধ্যে। আমার কেন জানি মনে হয় আজকে যদি কোনো কারণে আল্লাহ না করুক এরকমের জাতীয় সংকট তৈরি হয়, তখন শতকরা হারে যে লেভেলের বিশ্বাসঘাতক ছিল, এখন শতকরা হারে বিশ্বাসঘাতক তার থেকে কয়েক গুণ বেশি হবে, কয়েক গুণ। মানে তখন 2% থাকলে এখন 4% হলে তো ডাবল হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আবার বলছি, এটা আমার পার্সোনাল অবজারভেশন। যদি ৭১ সালে এমন হয়ে থাকে ৯৮% দেশের পক্ষে কথা বলছে, কাজ করছে, 2% বিশ্বাসঘাতকতা করছে। এখন আমার মনে হচ্ছে 70% দেশের পক্ষে থাকবে, 30% বিশ্বাসঘাতকতা করবে। আমার মনে হয় এখন, আই মাইট বি রং, কিন্তু আমার মনে হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে বিজাতীয় সংস্কৃতির প্রভাব একটা বড় কারণ। এটা আমাদের দেশাত্মবোধ, আমাদের যে শেকড়, আমাদের অস্তিত্বের যে জায়গাটা, এই জায়গার প্রতি আমাদেরকে উদাসীন করে ফেলাইছে। সুতরাং কেউ একজন শাসন করুক, কি অবস্থায় জানার দরকার না, আমার টাকা আছে, ওকে ব্লা ব্লা, এরকম একটা ভাব চলে আসছে। মানে ভালো হয় মন্দ হয় আমার কিছু যায় আসে না, আমি ভালো থাকতে পারলেই হলো। এই যে অস্তিত্বহীনতা শেকড়ের প্রতি, তার পাশাপাশি যোগ হয়েছে পুঁজিবাদী অর্থনীতির একটা বিশাল প্রভাব, যেটাকে আমরা বলছি যে আমি ভালো থাকলেই হলো, স্বার্থপর চিন্তা ভাবনা, আমার আছে তো আছে, তাই না? বোঝো না ব্যাপারটা? এই যে স্বার্থপরতা, ও মরছে মরুক, আমি কেন কথা বলবো, এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে ব্যাপক চর্চা হচ্ছে। এই জন্য আমার ব্যক্তিগত অভিমতটা এমন যে এখন হয়তো 70-75% মানুষ আমরা দেশের জন্য হয়তো জান দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় যাব, বাকি 30-25% মানুষই এখন বিশ্বাসঘাতকতা করবে, এটা আমার মনে হয়। তখনকার সময় তো স্বার্থপরতার হিসাব ছিল না, পাওয়া না পাওয়া, চাওয়া না পাওয়া, আমি পাবো না তুমি পাবে, এরকমের কোনো ক্যালকুলেশন ছিল না। তখনকার মানুষগুলো ছিল সরল, তখনকার মানুষগুলো ছিল সত্যিকারের দেশপ্রেমিক, মাটির সাথে সর্বোচ্চ লেভেলের টাচ তাদের মধ্যে ছিল। আর এখন যে জেনারেশন ইয়ো তৈরি হয়েছে, এদের তো অনেকেই আসলে দেশ বলে ব্যাপারটা আসলে কি বোঝায়, দেশের সংকটে কি করতে হবে, এই জাতীয় টু ডু লিস্টের জায়গাটা তাদের কাছে ক্লিয়ার না। বাট তুমি যদি ৭১ ডকুমেন্টারি দেখো, আমি কদিন আগেও বিবিসি নিউজে দেখলাম, তোমরা সার্চ করে এখনই দেখে নিতে পারো, আমার ক্লাস পজ দাও, দেখে নাও, দেখবা তোমাদের বয়সী ছেলে পেলে 18, 19, 20 এর বেশি হবে না, ওরা কত স্মার্টলি ইংলিশ বলতেছে এবং তাদের কথার চোখে মুখে কি লেভেলের আত্মবিশ্বাস, হাতে বন্দুক, যোদ্ধা ওরা, ওই মাঠে জমিতে কাজ করতে হাঁটতেছে। ওনার গ্রেনেড পড়ছিল, ওই গ্রেনেড নিয়ে একজন কৃষকের সাথে কথা বলছে এবং ক্যামেরার সামনে দেখায় বলছে যে কিভাবে গ্রামগুলো আক্রান্ত হচ্ছে। দেখে নাও, বেশি না, 2-3 মিনিটের ভিডিও, ৭১ সালের ডকুমেন্টারি এটা। তো তখন তোমার বয়সী ছেলেপেলেগুলো এত অ্যাডভান্স ছিল, এত পজিটিভলি স্মার্ট ছিল, দেশের জন্য তারা এইভাবে ভাবছে, এইভাবে আত্মত্যাগ করছে। এখন করবে, এই বয়সের ছেলেপেলে প্রচুর আছে যারা যুদ্ধ করবে, দেশের সংকটে বুক দিয়া সামনে দাঁড়ায় যাবে, কিন্তু শতকরা হার যদি ধরো সেটা ৭১-এর মতো হবে না রে ভাই, কারণ তারা অত স্বার্থপর ছিল না। পুঁজিবাদী সভ্যতার নগর জীবনে আমরা এখন যতটা স্বার্থপর হয়ে গেছি। আল্লাহ যেন আমাদেরকে শত্রু মুক্ত রাখে, আর যদি আমার দেশ আক্রান্ত হয় আল্লাহ যেন আমাকে দেশের জন্য কবুল করে। আসো যেখানে ছিলাম আমরা, কয়েকজন মুক্তিযোদ্ধাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল রহমত। ভুল করে একজন মুক্তিযোদ্ধা একটি শার্ট ফেলে গেলে দিনমজুর রহমত শার্টটি গায়ে দিয়ে মাঠে কাজ করতে যায়। হঠাৎ সে নিজের ভেতর এক ধরনের উত্তেজনা অনুভব করে। সেদিন বাড়ি না ফিরে সে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য সীমান্ত পাড়ি দেয়। উদ্দীপকে রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? জ্ঞানটা একটু লম্বা হবে। মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে, এই তো চন্দ্রবিন্দু নাই, মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে
নুরুল হুদার সাহসী হয়ে যাওয়ার ব্যাপারটা, মিন্টু রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদার সাহসী হয়ে যাওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। একটু লম্বা করে লিখবা, তাহলে জ্ঞানটা ক্লিয়ার হবে। এনে রহমত কার শার্ট গায়ে দিছে? কোন একজন মুক্তিযোদ্ধা। রহমত পেশায় দিনমজুর, তারপরে সে শার্ট গায়ে দিয়ে সে সাহসী হয়েছে, এই তো কথাটা। তাহলে এখানে কারিশমা হলো শার্টের, আর গল্পে কারিশমা কার? রেইনকোটের। ওখানে গায়ে দিছে রহমত, এখানে গায়ে দিছে নুরুল হুদা। ওখানে একজন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয় নাই, এখানে মিন্টুর। কথা ক্লিয়ার? সুতরাং এই দুইটাকে প্যারালাল লিখলে উত্তর হয়ে যাবে, নো প্রবলেম। এরপর এটা কোথাকার প্রশ্ন? রাজুক উত্তরা মডেল কলেজ। সুন্দর একটা প্রশ্ন। মুক্তিযুদ্ধের শার্ট কিংবা রেইনকোটও কাউকে বদলে দিতে পারে। উদ্দীপক ও রেইনকোট গল্পের আলোকে বিশ্লেষণ করে। ইয়েস, অবশ্যই বদলে দিতে পারে। যে তোমার ব্যাপক ফ্যাসিনেশনের ব্যক্তি, সে তোমাকে কোনো গিফট করলে সেটা তোমাকে পরিবর্তন করতে পারে, তোমাকে সেটা খুব নাড়া দিবে। এই যে এক মেয়ে আতিফ আসলামের উপরে যায় হামলায় পড়লো কনসার্টে, তাই না? তো আতিফ আসলাম যদি যাওয়ার সময় বলতো যে আমার টি শার্টটা তোমাকে দিয়ে গেলাম, ওই মেয়ের কি অবস্থা হইতো একটু কল্পনা করো। এটা ফ্যাসিনেশনের জায়গা, আমি আবারও বলছি, তাই না? তো তুমি যার প্রতি খুব বেশি আকর্ষণ টান অনুভব করবে, সে যদি তার পক্ষ থেকে তোমাকে কোনো কিছু দেয়, তোমাকে যদি সে ডিনারে ডাকে, বা তোমাকে যদি সে বলে যে আসো আমরা একসাথে বসে গল্প করি, তুমি খুব খুশি হইবা। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো এখানে মুক্তিযোদ্ধার শার্ট অথবা রেইনকোট কাউকে বদলে দিতে পারে, অবশ্যই পারে, নিঃসন্দেহে বদলে দিতে পারে, যদি তোমার মধ্যে সেই রকমের ফ্যাসিনেশন থাকে। না থাকলে সম্ভব না। তোমার তো এটা নিয়ে তুমি কোনো কিছু ভাববাই না, কারণ তুমি বলবা যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এরপরে আসো, তুমি যেহেতু উদ্দীপক এবং রেইনকোট গ্রুপের আলোকে ব্যাখ্যা করবা, উদ্দীপকে দেখাইবা যে এই ঘটনা ঘটছে কার সাথে? রহমতের সাথে। আর রেইনকোট গ্রুপে দেখাবে কি ঘটনা ঘটছে কার সাথে? মিস্টার নুরুল হুদার সাথে। এই তো। আচ্ছা, এরপরে আসো আমরা তার পরের অংশে চলে যাই। আবার কলিমদ্দির দফাদার, চলো দেখি দফাদার ব্যাপারে কি বলা হয়েছে। এরপরে দেখো, কলিমদ্দির দফাদার এর বোর্ড অফিস হচ্ছে শীতলক্ষার তীরের বাজারে। ওই যে বললাম কালীগঞ্জ, গাজীপুর নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাতে গুলি বিনিময় হয়, কোথাও হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে, এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনার তার রহস্য ভেদ করতে পারে না। উদ্দীপকের শেষাংশের বক্তব্য রেইনকোট গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো। উদ্দীপকটিতে রেইনকোট গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে, তোমার মতামত সহ আলোচনা করো। আমরা আগে একটা প্রশ্ন দেখছিলাম কলিমদ্দি দফাদারের যে অ্যাক্টিভিটিস, এটা নুরুল হুদার বিপরীতে দেখানো হয়েছিল। এটা একটু ভুলে গেলে চলবে না, তো মনে রাখতে হবে। এখানে কলিমদ্দি দফাদারের যে অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে নুরুল হুদার। আচ্ছা, নুরুল হুদা বানানটা তোমাদের গল্পে মূল বইতে রসুকার দিয়ে লেখা, তাই না? নুরুল হুদা, বাট নূর বানান, নুরুল বানান বেসিক্যালি দীর্ঘকার ছিল, যেহেতু আরবি নাম। আবার নতুন যে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী সব প্রথম রস্যকার দিতে হয়, আমি রস্যকারই দিয়ে দিলাম। আগেরগুলোতে কি দিছি আমি? রস্য না দীর্ঘ? আচ্ছা, সবগুলো রস্যকার করে দিচ্ছি। একটু খেয়াল করো, এই জায়গাটা মানে নুরুল হুদাকে বিপরীতে দাঁড় করে দেওয়া হয়েছে কার? কলিমদ্দি দফাদারের। কারণ কলিমদ্দি দফাদার যেভাবে অ্যাক্টিভলি গোপনে গোপনে মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করছে, এই টাইপের কাজ আমরা নুরুল হুদার মাধ্যমে দেখি না বলেই প্রথম যে প্রশ্নটা ছিল এখানে হচ্ছে তাদেরকে দুজনকে, একজন আরেকজনকে বিপরীতে দেখানো হয়েছে। মানে একজন খুব দেশপ্রেমিক এবং সক্রিয়ভাবে সে কাজগুলো করছে, আরেকজন সেই কাজগুলো করেনি, তাই না? আচ্ছা, ওকে, তো চলো সেই জায়গাটা একটু ক্লিয়ার করি আবার। এইখানে একটা নুরুল হুদা আছে, এই নুরুল হুদাটা ওকে। আচ্ছা, তারপরে আসো
কোথা থেকে বন্দুকের গুলি আসে, কোথা থেকে আবার প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায় সেটা বুঝতে পারে না। তাহলে বলছে উদ্দীপকের শেষাংশের বক্তব্য, শেষাংশ কোনটা? কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না। উদ্দীপকের শেষাংশের বক্তব্য রেইনকোট গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? গেরিলা আক্রমণ। গেরিলা আক্রমণ কেন? এই যে মিন্টুর কথাই ধরো, শিক্ষিত ছেলে, পড়াশোনা জানা ছেলে, এই ছেলে মুক্তিযুদ্ধে যোগ দিছে, তারপরে বলছে যে শালা তার যুদ্ধে যোগ দিছে, ফিরে এসে দমাদম মিলিটারি মারে। তো দমাদম মিলিটারি মারে গেরিলা আক্রমণ। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তোমাদের এটা অ্যাডমিশন সহ অনেক জায়গায় কাজে লাগবে কম্পিটিটিভ এক্সামে। ক্র্যাক প্লাটুন নামে একটা প্লাটুন ছিল। ক্র্যাক প্লাটুন এটা ছিল 2 নং সেক্টরে। 2 নং সেক্টরে মানে হচ্ছে এই যে ঢাকা শহর আছে না, আমাদের ঢাকা শহর তখন 2 নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধ সহজভাবে পরিচালনা করার জন্য 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে 10টা সেক্টর নিয়মিত সেক্টর কমান্ডার ছিল, একটা সেক্টরে ছিল না। এটা 10 নম্বর সেক্টর নৌ কমান্ডোদের দ্বারা। এই 11 সেক্টরের মধ্যে 2 নম্বর সেক্টর যেটা, এটা ছিল হচ্ছে তোমার ঢাকা পার্বত্য এলাকা 1 নম্বর, তারপর এদিকে আস্তে আস্তে ঢাকা ছিল 2 নম্বর সেক্টর। একটা কথা মনে রাখবা, মুজিবনগর মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার যে এলাকার নাম এখন মুজিবনগর, ছিল 8 নম্বর সেক্টরে। তো 11 সেক্টরের মধ্যে 2 নং সেক্টরে ছিল হচ্ছে ক্র্যাক প্লাটুন। মনে থাকবে, এই ক্র্যাক প্লাটুন হচ্ছে সশস্ত্র গেরিলা ইউনিট ছিল এটা, এবং যুবক শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলে পেলে এখানে যুদ্ধ করছে। জাহানারা ইমামের যে ছেলে রুমি ইমাম, যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যার কারণে জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী, সেই রুমি ইমাম কিন্তু ক্র্যাক প্লাটুনের সক্রিয় সদস্য ছিল। তো এখানে দেখো, এই যে গুলি বিনিময় হয়, কোথা হতে কোন পথে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে, পাল্টা আক্রমণ করলে আবার হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য পায় না, এটা গেরিলা আক্রমণের কথা। কারণ এই কথাটা তোমার পর্যদস্ত হয়ে গেছে পাকিস্তানিরা গেরিলাদের হামলায়, এটা বলা আছে গল্পে। প্রশ্ন হচ্ছে গেরিলা আক্রমণ বলতে আসলে কি বোঝায়? আমাদের মুক্তিযুদ্ধের যে রণকৌশল ছিল, কোন ওয়েতে আমরা যুদ্ধটা করব, এই যে 11 সেক্টরে ভাগ করা এটা একটা অংশ, তারপর আমাদের আক্রমণের রীতি, সিস্টেম, পরিচালনার পদ্ধতি কি হবে, এই পুরা বিষয়টারে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। তোমাদেরকে একটু ধারণা দিই। তেলিয়াপাড়া রণকৌশল। এই তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। আমাদের সাতছড়ি জাতীয় উদ্যান আছে, সাতছড়ি জাতীয় উদ্যানে যাওয়ার আগে এটা পড়ে মাধবপুর, তারপরে চুনারুঘাটের আগে মাধবপুর। এই মাধবপুরে পড়ছে তেলিয়াপাড়া নামে একটা গ্রাম, সীমান্তবর্তী এটা, অনেক চা বাগান আছে ওখানে। যে ফরেস্ট অফিসারের যে বাংলো ছিল, ওই বাংলোতে বসে 1971 সালের 4 এপ্রিল 1971 সালের 4 এপ্রিল জেনারেল ওসমানী এবং সেক্টর কমান্ডারগণ ওখানে বসে একটা মিটিংয়ে বাংলাদেশকে 11 সেক্টরে ভাগ করা, আমাদের যুদ্ধের পরিকল্পনা কি হবে, সমস্ত কিছু ঠিক করছিলেন। এই যুদ্ধ কৌশলকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। এখন গেরিলা আক্রমণ জিনিসটা কি? আমরা দেখলাম যে সম্মুখ যুদ্ধে প্রপারলি পাকিস্তানিদের সাথে ফাইট দেওয়ার মতো এত আর্মস আমাদের নাই, তাদের ভারী অস্ত্র শস্ত্র আছে যেটা আমাদের নাই। তা আমরা কি করব? আমরা নিজের অবস্থান গোপন রাখব, আমরা হামলা করে আবার নিজেদেরকে লুকায় ফেলবো। ক্লিয়ার? নিজের অবস্থান গোপন রাখবো, শত্রুর উপর অপারেশন করে আবার নিজেদেরকে লুকায় ফেলবো। এই সিস্টেমের নাম হচ্ছে গেরিলা সিস্টেম। আর যেখানে প্রয়োজনীয় জায়গায় আমরা সশস্ত্র তোমার মুখোমুখি যুদ্ধে লিপ্ত হব। তো এখানে যে কৌশলটা নিয়ে একটু আগে আমরা শুনলাম, আক্রমণ করে প্রতি আক্রমণ করলে আবার তারা হাওয়া হয়ে যায়, এটা গেরিলা সিস্টেম, এবং এই সিস্টেমটা আছে হচ্ছে তোমার রেইনকোট গল্পে। আচ্ছা, এবার আসো, উদ্দীপকটিতে রেইনকোট গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে, তোমার মতামত সহ আলোচনা করো। হ্যাঁ, কারণ উদ্দীপকে কেবল গেরিলা আক্রমণের একটা চিত্র অঙ্কিত হয়েছে। দেখো, খেয়াল করে দেখো, পাকিস্তানিদের ক্যাম্প এক জায়গায়, আর সেখানে কিছু খান সেনা থাকে, ওখানে গেরিলা হামলা হয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, আর মুক্তিযোদ্ধারা হামলা করে কোথায় হাওয়া হয়ে যায় এটা পাকিস্তানিরা বুঝতে পারে না। এটুকুই তো, মানে গেরিলা হামলার চিত্র। এখন তুমি বলো তো, রেইনকোট গল্পে কি কেবল গেরিলা হামলার চিত্র, নাকি এর থেকে অনেক বেশি কিছু আছে?
উত্তরের থেকে অনেক বেশি কিছু আছে। তো কি কি বেশি আছে যেটা এতক্ষণ ধরে আমি আলোচনা করছি সেটা লিখে দিলে উত্তর হয়ে যাবে। এরপরে আসো আবার আগের জায়গা থেকেই মানে অলমোস্ট এটা ঢাকা বোর্ড 19, এটা চট্টগ্রাম বোর্ড 19 সালেরই, এবং ওই যে বললাম ওই রিলেটেড উদ্দীপক। কোথাও হতে কোন পথে কেমন করে মুক্তিপোজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনা তার রহস্য ভেদ করতে পারে না, কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়, হাটবাজারের লোকজন, মিল ফ্যাক্টরি শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচে জিজ্ঞাসা করছে, মুক্তি কিধার হায় বলো। এক উত্তর, ওরা জানে না। মুক্তি কিধার হায়, মুক্তি কোথায়। আচ্ছা, কলের মধ্যে দফাদারের লাইন। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়, মানে আক্রমণ করে অনেক খান সেনাকে মেরে ফেলে। এই জন্য হাটবাজারের লোকজন, মিল ফ্যাক্টরি যারা শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সবাই ধরে কাতারবন্দি করছে, বন্ধুকে নলসা জিজ্ঞাসা করতেছে, বল মুক্তি কই। সবাই বলে ওরা জানে না। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল। রেইনকোট গল্পের এই প্রসঙ্গটি উদ্দীপকের বিশেষ সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ। ওয়াও। উদ্দীপকের রেইনকোট গল্প উভয় ক্ষেত্রে গেরিলা যুদ্ধের গৌরব গাথা বর্ণিত হয়েছে। প্রশ্ন দিয়ে আবার প্রমাণ করে দিল। তোমাদেরকে আমি অনেকবার বলছি এই কথাগুলো আগের লেকচারেও। অনেক সময় উচ্চতর দক্ষতার ক্ষেত্রে গেলে ওখানে তুমি কমেন্টের মধ্যে ক্লু পাবা, প্রশ্নের টোন ধরতে পারবা। বুঝতে পারছো কথাটা? তুমি আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করে যদি এটা শিখতে পারো, এটাই তোমার লাভ। এই যে আমি কথাটা বললাম যে তুমি প্রয়োগে কি বলবা, জ্ঞানটা কেমন হবে, বা তোমার অ্যাঙ্গেলটা কি হবে, প্রয়োগের কোন জায়গাটা ধরে তুমি জ্ঞানটা লিখবা, তোমার পজিশন কি হবে, এর অনেক ক্লু তুমি পাইতে পারো উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। এখানে ভাষা কি ব্যবহার করছে প্রশ্নের টোন থেকে। দেখো এখানে বলছে উদ্দীপক এবং রেইনকোট গল্প উভয় ক্ষেত্রে গেরিলা যুদ্ধের গৌরব গাথা। আর এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল। রেইনকোট গল্পের এ প্রসঙ্গটি উদ্দীপকের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ। তো উদ্দীপকে তো বলাই আছে মুক্তিফোজ কোন দিক দিয়ে আসে, আক্রমণ করে, কোথায় হাওয়া হয়ে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না, রহস্য ভেদ করতে পারে না, মানে গেরিলা যুদ্ধ। এখানে স্টেনগানওয়ালা ছোকরার দল আসে কোন দিক দিয়ে, নৌকায় করে আসে, হামলা করে আবার চলে যায়। এখানে নুরুল হুদার বাসা ছিল মিরপুর, গল্পে যেখানে বলা আছে। ওর উত্তর পাশ দিয়ে তাকালে খালি বিল আর বিল। এখনো মিরপুর 11-র পরে বিল, যারা ওই এলাকা চিনো জান, আমিন বাজারের এই পাশটা দিয়ে বিল আর বিল, গাবতলির পর 11-র পরেও বিল, তাই না? তো যদিও বিলের সেই সৌন্দর্য ওই রকম ভাবে নাই, প্রকৃতির যে মোহমায়া ওটা নাই, বাট প্রকৃতিটা আছে, কোনো রকম টিকে আছে আর কি, ভাটার কবলে পড়ে। যাই হোক, তো তখন বিল ছিল, পানি ছিল, কচুরিপানা ছিল, তাই না? আমি যখন ভাষণটাই প্রথমবার যাই আমার এক বন্ধুর মামার বাসায়, গিয়ে দেখি ওমা, ওদের বাসার ওই পাশে গেলে ঝোপঝাড়ের পরে বিল কচুরিপানাতে ভরা। ওই এলাকা এখন পরিবর্তন হয়ে গেছে। তো 71 সালে সেটা আরো বেশি ছিল। এখন প্রশ্ন করছে যে নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল, মানে তারা গেরিলা। রেইনকোট গল্পের এই প্রসঙ্গটি উদ্দীপকের বিষয়ের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকও কি আছে, গেরিলা। তুমি বলবা রেইনকোট গল্পের এই প্রসঙ্গটি গেরিলা যুদ্ধের দিক থেকে, ডিরেক্ট বলবা গেরিলা যুদ্ধের দিক থেকে উদ্দীপকের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকে তো আক্রমণ করলে হাওয়া হয়ে গেছে, গেরিলার কথাই বলা আছে, এখানেও গেরিলার কথাই বলা আছে। তাহলে আমরা উদ্দীপকের এখানে যদি জ্ঞানটা লিখি যে উদ্দীপকের বিষয়ের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, বলবো যে গেরিলা যুদ্ধের দিক থেকে, গেরিলা যুদ্ধের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। দ্যাটস ইট। ওকে, এরপরে আসো উচ্চতর দক্ষতা। উদ্দীপক ও রেইনকোট গল্প উভয় ক্ষেত্রে গেরিলা যুদ্ধের গৌরব গাথা বর্ণিত হয়েছে। এখানে গেরিলা যুদ্ধের গৌরব গাথা বর্ণিত হয়েছে, উচ্চতর দক্ষতায় বলেই দিছে, আর এটাকে ধরে আমি এখানে জ্ঞান লিখে দিছি। আর এখানে তুমি বলো যথার্থতা যাচাই করবা, তুমি এখানে একমত হবা, তুমি জ্ঞানে বলবা উদ্দীপক ও রেইনকোট গল্প উভয় ক্ষেত্রে গেরিলা যুদ্ধের গৌরব গাথা বর্ণিত হয়েছে, উক্তিটি যথার্থ। এটা হলো তোমার জ্ঞান, উক্তিটি যথার্থ। এরপরে তুমি এই যথার্থতা যাচাই করবা, এখানে কিভাবে গেরিলা যুদ্ধের কথা আছে আর গল্পে কিভাবে গেরিলা যুদ্ধের কথা আছে, এটা পাশাপাশি লিখলে প্রমাণ হয়ে যাবে। কারণ এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ বাহু কোণ সমান প্রমাণ করে দিছো, সুতরাং সর্বসম। ওকে, এরপরে আসো মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়।
অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষতবিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবা শেষ উপদেশ, জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে। উদ্দীপকের সাজ্জাদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? চোখ বন্ধ করেই বলা যায় এটা নুরুল হুদা। আচ্ছা, এরপরে বলছে তুলনার যৌক্তিকতা তুলে ধরো। এরপরে সাজ্জাদের চেতনা রেইনকোট গল্পের মূল ভাবকে কতখানি ধারণ করে বলে তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো। আচ্ছা, এখন আসো পুরো বিষয়টাকে আমরা একটু এখানে আলোচনা করি আগে, তারপরে বুঝতে পারবো পুরো কি বলছে। মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা তুলে নিয়ে গেছে কাকে? সাজ্জাদকে। তার উপরে অমানবিক নির্যাতন হয়েছে এবং যারা নির্যাতন করছে তারা সাজ্জাদের পিতার সন্ধান চাইছে। ক্ষতবিক্ষত হয়েছে ওই সাজ্জাদ ছেলেটা, কিন্তু সে নীরব ছিল। মনে পড়ে বাবার শেষ উপদেশ, জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে। এর মানে সাজ্জাদকে ইন্টারোগেট করা হয়েছে, উদ্দেশ্য কি ছিল? তার বাবার এড্রেস বের করা। আচ্ছা, এখন উদ্দীপকের সাজ্জাদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? নুরুল হুদা। কারণ তার উপরও নির্যাতন হয়েছে এবং ইন্টারোগেট করছে এই উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের বা ছদ্মবেশী কুলি যারা তাদের আস্থানা। তুলনার যৌক্তিকতা তুলে ধরো। আমি অলরেডি যুক্তি বলে ফেলছি, কথা বুঝতে পারছো? তাকে ইন্টারোগেট করা হয়েছে তার বাবা কোথায় সেটা জানার জন্য, আর নুরুল হুদাকে ইন্টারোগেট করা হয়েছে কেন? ছদ্মবেশী কুলি মুক্তিযোদ্ধা যারা মিসক্রিয়েন্ট পাকিস্তানিদের চোখে, তাদের আস্তানা জানার জন্য। এ হচ্ছে উদ্দীপকে কি বলে তুলনার যৌক্তিকতা। এরপরে আসো, সাজ্জাদের চেতনা রেইনকোট গল্পের মূল ভাবকে কতখানি ধারণ করে বলে তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো। রেইনকোট গল্পের মূল ভাব, সাজ্জাদের চেতনা কি দেখো তো? বাবার শেষ উপদেশ, জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করে তার গর্বে বুক ফুলে উঠছে। তাহলে রেইনকোট গল্পের মূল ভাবটা যেটা, সেটা হচ্ছে দেশপ্রেম, আত্মত্যাগ। তো আমরা যদি বলতাম যে গল্প ফুটে উঠছে কিনা, তাহলে বলতাম খণ্ডাংশ বা আংশিক। ভাবের কথা বলছে, মূল ভাবকে ধারণ করে কিনা, বলবো যে ধারণ করে। এটা আমি তোমার শিখালাম আমার মতামতের জায়গায়। তুমি বলবা সাজ্জাদের চেতনা রেইনকোট গল্পের মূল ভাবকে পুরোপুরি ধারণ করে। এখন কতখানি ধারণ করবে তুমি মনে করো, মতের পক্ষে যখন যুক্তি দিবা, যুক্তি দেওয়ার সময় এটা বলবা যে সাজ্জাদ দেশপ্রেমিক ছিল বলে নিজে জীবন দিয়ে দিছে, কিন্তু তার কথা বলে না। যে গর্বে বুক ফুলে উঠছে, মারে ফেলছে কিনা আমরা জানি না, তবে নিজের জীবনকে সে ঝুঁকির মধ্যেই ফেলছে। তার বাবা বলছে আমার নাম বলিস না, সে বলেও নেই, জীবনের ঝুঁকি সে নিয়ে ফেলছে। ঠিক একই ঘটনা ঘটানো হয়েছে কার সাথে? নুরুল হুদার সাথে। তো নুরুল হুদারও দেশপ্রেম, সাজ্জাদেরও দেশপ্রেম। দুজনের কাছেই নিজের জীবন থেকে বা নিজের ব্যক্তি স্বার্থ থেকে দেশপ্রেম, দেশমাতৃকার টান অনেক বড়, অনেক বেশি বাস্তব হয়ে দেখা দিছে। সুতরাং দেশপ্রেমের এই অ্যাঙ্গেল থেকে তুমি যদি ধরো, তুমি এটা বলতে পারো যে পুরোপুরি ধারণ করে দেশপ্রেমের দিক থেকে। ক্লিয়ার ভাইয়া? এরপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি। ধা করে একটি ট্রাক যাচ্ছে ছোটে, আরোহী কজন চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ, পাশে রাইফেলধারী পাঞ্জাবি সৈনিক। ছাত্র নই, মুক্তি সেনা নই কোনো, তবু হঠাৎ হ্যান্ডস আপ বলে স্ট্যান্ডগান হাতে আর প্রশ্ন ছুড়ে দেয় ঘাড় ধরে, বাঙাল হতুম? উদ্দীপকের চোখ বাঁধা হাত বাঁধা আবছা মানুষ বলতে রেইনকোট গল্পে কাদের কথা বোঝানো হয়েছে আলোচনা করো। উদ্দীপকে মিলিটারিদের বর্বরচিত হত্যাযজ্ঞের ছবি যেন রেইনকোট গল্পের প্রতিচ্ছবি, ব্যাখ্যা করো। ধা করে একটি ট্রাক যাচ্ছে ছুটে, আরোহী কজন চোখ বাঁধা হাত বাঁধা আবছা মানুষ, পাশে রাইফেলধারী পাঞ্জাবি সৈনিক। ছাত্র নই, মুক্তি সেনা নই, নই কোনো, তবুও হঠাৎ হ্যান্ডস আপ বলে স্ট্যান্ডগান হাতে আর প্রশ্ন দেয় ছড়ে ঘাট ধরে, বাঙালি হতুম? আমি বাঙালি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ। আমি মুক্তি সেনাও না, আমি ছাত্রও না, আমি যুদ্ধও করি না, আমি বাঙালি। এই অপরাধে তারা কি করছে? আমার চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যাচ্ছে আর আমাকে গণহত্যার শিকার বানাচ্ছে। উদ্দীপকের চোখ বাঁধা হাত বাঁধা আবছা মানুষ বলতে রেইনকোট গল্পে কাদের কথা বোঝানো হয়েছে? নিরীহ মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের কথা বোঝানো হয়েছে। কিভাবে প্রমাণ করবা? নুরুল হুদা যখন বাসে করে যাচ্ছিল ঢাকা কলেজের দিকে,
রেইনকোট গায়ে দিয়ে। তখন রাস্তার মধ্যে দেখলো যে মানুষকে অন্য একটা বাস থেকে নামায় গাড়িগুলা থেকে এই গাড়ি থেকে নামায় এনে টেস্ট করতেছে, চেক করতেছে। নূর হুদার দিকে তারা ওইভাবে সন্দেহের দৃষ্টি দেয়নি। চেক করার সময় একটা জায়গায় লেখা আছে দেখবা যে যাদেরকে পছন্দ হচ্ছে তাদেরকে ঠেলে দিচ্ছে আরেক পাশে। পছন্দ হচ্ছে মানে তারা মেরে ফেলাবে। অর্থাৎ পাকিস্তানিদের টার্গেট যে সে যুদ্ধ এখন করে না, ভবিষ্যতে করতে পারে। ফিজিক্যালি ফিট, তার দিয়ে হয়তোবা যুদ্ধ হবে। টুডে টুমরো সে যদি মুক্তিযুদ্ধে যোগ দেয় তাহলে সে আমার অপোনেন্ট। তো সেই সুযোগ আমি দিব কেন, একটা বুলেট আমি খরচ করবো, তারা মেরে ফেলবো। কত বড় নিষ্ঠুর! যাদেরকে পছন্দ হচ্ছে তাদেরকে আরেকটা দলে ঠেলে দিচ্ছে, মানে তাদেরকে ওই গণহত্যা শিকার বানাবে, ওই টার্গেটে নিয়ে যাচ্ছে আর কি। তো তুমি এখানে উত্তর দেওয়ার সময় লিখবা উদ্দীপকের চোখ বাঁধা, হাত বাঁধা, আবছা মানুষ বলতে রেইনকোট গল্পে নির্বিচারে হত্যার শিকার হওয়া মানুষদেরকে বোঝানো হয়েছে। এরপরে ঘটনাটা আলোচনা করে দিবা, বাস উত্তর হয়ে যাবে। এরপরে উদ্দীপকে মিলিটারিদের বর্বরচিত হত্যাযজ্ঞের ছবি যেন রেইনকোট গল্পেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, রেইনকোট গল্প তো এটা বলাই আছে। ক্র্যাকডাউনের রাতের কথা আছে, যেখানে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেটা 25শে মার্চের রাত। তারপরে বলা আছে মুয়াজ্জিন আল্লাহর মহত্ব ঘোষণা করছিলেন, আজান দিচ্ছিলেন। দ্বিতীয়বার সেই মহত্ব ঘোষণা করবার আগেই তাকে গুলি করে ওখান থেকে মেরে ফেলা হয়, ফেলে দেওয়া হয়, হত্যা করা হয়, ইত্যাদি ইত্যাদি। সো অবশ্যই এটা রেইনকোট গল্পেরই প্রতিচ্ছবি। তারপরে আসো চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর 3-4টে গরুকে দিয়ে নিয়ে যাচ্ছে। এটাও কলিমদ্দির দফাদারেরই অংশ। তার মাথায় ছালা বোঝায় ঘাস, কাঁধে লাঙল জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। মুক্তি মুক্তি, একজন সৈনিক চিৎকার করে ওঠে। কাহা কাহা? অপরেরা প্রশ্ন করে। ডাহানার তরফ দেখো, ডান দিকে দেখো। কলিমদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, মুক্তি নেহি ক্যাপ্টেন সাহেব, ও রাখাল হ্যায়, মেরা জানা জানা হ্যায়। কলিমদ্দি দফাদার রিকোয়েস্ট করছে আর কি ওকে বাঁচানোর জন্য, ক্যাপ্টেন সাহেব সে মুক্তি না, এই ছেলে রাখাল, আমি ওকে চিনি। চুপ রহ সালে কাফের কা বাচ্চা, কাফের, কাফেরের বাচ্চা কাফের, চুপ কর। মুক্তি, আলবত মুক্তি। মুক্তি বাহিনী? অবশ্যই সে মুক্তি বাহিনীর লোক। বলে সকলে একসঙ্গে গুলি ছোড়ে, রাখালকে গুলি ছোড়ে। এলাকা কেঁপে ওঠে, ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে। এভাবে বহু মানুষকে, তখন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে ওই সময়টায়। এটা মিথ্যাও না, এটা অস্বীকার করারও কিছু নাই। তো এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো। রেইনকোট গল্পের যে দিক, নির্বাচনী মানুষ মারা, সাধারণ মানুষকে হয়রানি করা, মেরে ফেলা। মুয়াজ্জিনকে মেরে ফেলাইলো হুদাই। মুয়াজ্জিনকে যুদ্ধ করতো নাকি? বেচারা 25শে মার্চের রাত আজান দেওয়ার জন্য উঠছে, বিদ্যুৎ ছিল না, মুখে মুখে আজান দিচ্ছে, তাকে গুলি, তার গায়ে গুলি লাগছে, তার গুলি করে মেরে ফেলা হয়েছে। কথা বুঝছো? তো রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে নির্বিচারে গণহত্যা। নির্বিচারে হত্যার দিকটা ফুটে উঠছে। তো এটা তুমি রাখালকে দিয়ে বলতে পারবা। আবার নুরুল হুদা যখন কলেজে যাচ্ছিল তখন বাস থেকে মানুষকে নামায় নিয়ে যাচ্ছে, এই দিকটা দিয়েও বলতে পারবা, কোনো অসুবিধা নাই। তারপরে আসো, উদ্দীপক রেইনকোট গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে দেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো। স্বাধীনতা যুদ্ধে দেশের জনসাধারণ, যে বললাম নির্বিচার গণহত্যার কথা বলছি না, তাহলে এটা স্বাধীনতা যুদ্ধে দেশের জনসাধারণের অবস্থা। অর্থাৎ আমার যে জ্ঞান ওই পাশে আমি লিখছি, এটার সাথে টোন দিক থেকে একদম মিলে গেল। সাধারণ মানুষ কিভাবে গণহত্যার শিকার হয়েছে সেইটা নিয়ে এখানে তোমাকে আলোকপাত করতে বলছে। এর মানে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছে তারা তো যোদ্ধা, সাধারণ মানুষও বাঙালি হওয়ার কারণে হত্যার শিকার হয়েছে, এটা তোমাকে এখানে প্রমাণ করে দিতে হবে, আর কিছু না। ওকে, আচ্ছা। তারপরে আসো, এরপরে দেখো, বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর, পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। উদ্দীপকটিতে রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপরে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, উদ্দীপকের এই বক্তব্যের মতো রেইনকোট গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে, তোমার মতামত সহ আলোচনা করো। তাহলে আমি যে তোমাদেরকে এতক্ষণ ধরে এতগুলো ক্লাসে একই কথা বলতেছি বারবার, যে উচ্চতর দক্ষতায় তুমি এই প্রয়োগের অ্যান্সার কিভাবে দিবা সেই টোনটা পেতে পারো। অর্থাৎ উচ্চতর দক্ষতা তোমাকে হেল্প করতে পারে প্রয়োগের উত্তর দেওয়ার ক্ষেত্রে। দেখো তো এখানে বলছে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, উদ্দীপকের এই বক্তব্যের মতো রেইনকোট গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে। তাহলে উদ্দীপকের এই বক্তব্যের মতো রেইনকোট গল্পে প্রতিরোধের চিত্র আছে, এটা নিজে বলতেছে এখানে। তারপরে তোমার মতামত
আলোচনা করার। এখানে জিজ্ঞেস করছে উদ্দীপকটিতে রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে। তাহলে প্রতিরোধ। এখন তোমরা বলো আমরা প্রশ্ন বুঝি না, উত্তর দিতে পারি না। আরে বোকা ছেলে মেয়ে, প্রশ্নের মধ্যে দেখো উত্তর দেওয়া আছে, বোঝো না কেন? মাঝে মধ্যে এই ট্রিকগুলো একটু তোমরা খাটানোর চেষ্টা করবা। আর প্রচুর প্র্যাকটিস এবং বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি স্টক কেবল ইংরেজির ক্ষেত্রে হয় না, বাংলার ক্ষেত্রেও হয়, এগুলো চর্চা করবা, বিশেষত পত্রিকা পড়বা, ঠিক আছে? তাহলে এগুলো তো বিশাল সুবিধা পাবা। তাহলে উদ্দীপকটিতে রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠছে? প্রতিরোধের দিকটা ফুটে উঠছে। কিভাবে? বর্গী আসলো খাজনানিতে। বর্গী কারা? বর্গী হচ্ছে দক্ষিণ ভারতের একদল জাতিগোষ্ঠী যাদেরকে মারাঠা বলা হইতো, এবং এরা ছিল হচ্ছে পেশায় ডিরেক্ট ডাকাত ছিল পেশায়, এদেরকে বলা হয় বর্গী। এরা দলে দলে আইসা শত শত মানুষ একসাথে ঘোরাছুটায় আসতো, ডাকাতি করত, খুন ধর্ষণ লুটপাট, এটা এদের নিত্য নৈমিত্তিক কাণ্ড ছিল। তোমরা পানিপথের 3টা যুদ্ধের নাম শুনেছ। পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে সম্রাট বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। বাবর বিজয়, ইব্রাহিম লোদি পরাজিত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে বাবরের নাতি সম্রাট আকবর, হুমায়ুনের ছেলে আকবর এবং আদিল শাসুরের সেনাপতি হিমু, এই দুজনের মধ্যে আকবর বিজয়ী, হিমু পরাজিত। তার প্রায় 200 বছর পরে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন স্মরণ করলাম? পানিপথের তৃতীয় যুদ্ধ মূলত এই মারাঠা দস্যু, জাতিগতভাবে মারাঠাদেরকে দমন করার জন্য হয়েছিল ভারতের হিন্দু মারাঠা এবং মুসলমানদের মধ্যে। তখন কাবুল থেকে আহমদ শাহ আবদালি উনি আসছিলেন, আর ভারতের অযোধ্যা এবং ভারতের রোহিলা, দুই জায়গার দুইজন নবাব, একজনের নাম সুজাউদ্দৌলা, একজনের নাম নজিবুদ্দৌলা। এই সুজাউদ্দৌলা, নজিবুদ্দৌলা আর কাবুলের আহমদ শাহ আবদালি, এই ত্রিশক্তি মিলে যুদ্ধ করেছিল মারাঠাদের সাথে। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়, বলতে পারো মারাঠাদের শক্তি নিঃশেষ করে ফেলা হয়। মারাঠারা যতটুকুই তোমার পাওয়ার এর আগে দেখাইছে, কিন্তু এরপরে তাদেরকে একদম সাইজ করে ফেলা হয়েছিল। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়, মানে বর্গী মারাঠা, তারা পরাজিত হয় আর মুসলমানরা জিতে। এই বর্গীদের কাহিনী নিয়ে প্রচুর লেখালেখি আছে বাংলা সাহিত্যে। ইনফ্যাক্ট তোমরা নবাব আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, তাদের কথা পড়েছো না? এই মুর্শিদ কুলি খানের নামেই তো মুর্শিদাবাদ। আলীবর্দী খান তো সিরাজউদ্দৌলার নানা, তাই না? তুমি যদি হিস্ট্রি যদি পড়ো তাহলে দেখবে তারা বর্গীদের সাথে ফাইট করছে। এরপরে আসো, সে বর্গীরা আসলো খাজনা। তারপরে তোমরা এটা আরেকটা পড়ছো না, ওই যে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, কি বলে? ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে খাজনা দিব, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, এই বর্গীরা আসা মানুষের কাছ থেকে খাজনা নিত। খাজনা মানে সোজা কথা এখন যেটা চাঁদাবাজি বলে আর কি, ওইটা করতো। তাহলে আমাদের সাহিত্য তাদের কথাবার্তা আছে। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল, গ্রাম যে শত শত। দেহতে এর সাথে মিলে কিনা? ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই যে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। তাহলে এখানে এই যে বর্গীরা আসা যা যা করতো, হানাদাররা তাই তাই করছে, তাদের সাথে মুক্তি সেনারা লড়ছে, ফাইট করছে। তাহলে উদ্দীপকটিতে রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? রেইনকোটের প্রতিরোধ, আর এখানেও হানাদারের সঙ্গে মুক্তি সেনাদের প্রতিরোধের কথা আসছে। এই বর্গী বলতে এখানে বোঝানো হয়েছে হানাদারদেরকে। তারপরে আসো, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। উদ্দীপকের এই বক্তব্যের মতো রেইনকোট গল্পে প্রতিরোধের চিত্র রয়েছে। তোমার মতামত সহ আলোচনা করো। তো মতামত সহ আলোচনা যদি তুমি করো, এখানে যে কথা তোমার বলছে, তোমার তো না করার কোনো কায়দা নাই। তোমাকে হ্যাঁ বলতে হবে। প্রশ্নের টোন বলতেছে, তুমি বলবা হ্যাঁ, বলে তুমি তোর মতামত আলোচনা করো। তুমি বলবা, জ্ঞানটা বলবে এরকম যে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, উদ্দীপকের এই বক্তব্যে মতো রেইনকোট গল্প প্রতিরোধের চিত্র রয়েছে, উক্তির যথার্থ। এটা লিখেও বলতে পারো উক্তির যথার্থ, অথবা ঘ দিয়ে এরকম ঘ দিয়ে বলতে পারো প্রদত্ত উক্তিটি বা আলোচ্য উক্তিটি যথার্থ, যদি কথা কমাইতে চাও আর কি। তবে সাধারণত এই জাতীয় জ্ঞান প্রদর্শনের ক্ষেত্রে একটু বলে নিয়ে বলাটা ভালো, বিশেষত উচ্চতর দক্ষতা এবং তোমার প্রয়োগের ক্ষেত্রে। আর 1 নম্বর কতে যেটা শুধু জ্ঞানমূলক, সেখানে ডিরেক্ট জ্ঞানের তথ্যটা লিখে দিলে চলবে। তারপরে যদি মনে করো সময় নেই, তাহলে বলো প্রদত্ত উক্তিটি বা আলোচ্য উক্তিটি যথার্থ, বা আমি প্রদত্ত উক্তির সাথে একমত। বোঝা গেছে কথা? তারপরে তুমি মতামত আলোচনা করে দিবা।
এরপরে আসো, বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক, জোয়ান, বৃদ্ধ। শত্রু সেনার হত্যার অভিযানে মুক্তিবাহিনীর প্রতিরোধে উত্থানে মুক্তির পথ যুদ্ধ রয়জনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্রহীনে। কবিতার লাইন, তবে গদ্যের মতো করে লম্বা করে লেখা হয়েছে। বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক, জোয়ান, বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে মুক্তির পথ যুদ্ধ রয়জনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্রহীনে। উদ্দীপকের বিদেশি সেনা রেইনকোট গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্যগল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো। আর উদ্দীপকটির মুক্তিবাহিনীর সাথে রেইনকোট গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্য রয়েছে। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। যশোর বোর্ড 2017 প্রশ্ন। আচ্ছা, বলছে উদ্দীপকের বিদেশি সেনা রেইনকোট গল্পে কাদের সাথে তুলনীয়? বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক, জোয়ান, বৃদ্ধ মানে পাকিস্তানিরা। পাঠ্যগল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনা মিলগুলো তুলে ধরো। তাহলে এরা কারা? এরা পাকিস্তানিরা, হানাদাররা। পাকিস্তানি হানাদাররা। তো পাকিস্তানি হানাদার যেহেতু বিদেশি সেনা, তারা তো আমাদের দেশের কেউ না। তাহলে পাকিস্তানি হানাদাররা। প্রশ্ন করছে উদ্দীপকে বিদেশি সেনা রেইনকোট গল্পের কাদের সাথে তুলনীয়? পাকিস্তানি হানাদারদের সাথে তুলনীয়। পাঠ্যগল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো। অর্থাৎ রেইনকোট গল্পে পাকিস্তানিরা কি করেছে তার সাথে উদ্দীপকের বর্ণনার মিল তুলে ধরবা। বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক, জোয়ান, বৃদ্ধ। আচ্ছা, গাড়ি থেকে নামায় যে নিয়ে গেল হত্যা করার জন্য, যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে ঠেলে দিছে বিপরীত পাশে, মনে আছে কিনা? নুরুল হুদা নিজে দেখছে এই দৃশ্যগুলো, এখান থেকে নিবা। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে। শত্রু সেনারা হত্যার অভিযানে নামছে আর মুক্তিবাহিনী সেটার প্রতিরোধ করেছে। আমরা গল্পে সেটা দেখি, কুলি, ছদ্মবেশী কুলি মিন্টুর মতো যোদ্ধাদের মাধ্যমে। মুক্তির পথ যুদ্ধেও রয়জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্রহীনে। যুদ্ধের মাধ্যমে মুক্তি আসে, এটা পাকিস্তানিরা বুঝতে পারছে। বুঝতে পারে আগেই তারা অস্ত্রের ব্যবহার করে সবাইকে মারতে চাইছে। এই হচ্ছে কথা। এখন আসো, উদ্দীপকের বিদেশি সেনা রেইনকোট গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্যগল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে দাও। উদ্দীপকের বিদেশি সেনা রেইনকোট গল্পের কাদের সাথে তুলনীয়? আমরা বলছি পাকিস্তানি হানাদারদের সাথে তুলনীয়। পাঠ্যগল্পে তাদের তৎপরতার কথা উদ্দীপকের বর্ণনার মিল দিয়ে দিলাম। এরপরে আসো, উদ্দীপকটির মুক্তিবাহিনীর সাথে রেইনকোট গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্য রয়েছে। অর্থাৎ এখানে যে মুক্তিবাহিনীর কথা বলা আছে, শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে মুক্তির পথ যুদ্ধে রয়জনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্রহীনে। প্রশ্ন করছে যে উদ্দীপকে মুক্তিবাহিনীর সাথে রেইনকোট গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বর্ণনা, অর্থাৎ রেইনকোট গল্পে যারা মুক্তিযোদ্ধা তাদের বর্ণনা অনেকটা সাদৃশ্য, তবে বৈসাদৃশ্য আছে। অর্থাৎ এখানেও প্রতিরোধ আছে, রেইনকোট গল্পেও প্রতিরোধ আছে, এটা সাদৃশ্য। আবার বলছে বৈসাদৃশ্যও আছে। বৈসাদৃশ্য কোনটা? এখানে তো সরাসরি সম্মুখ যুদ্ধের কথা বলা হয়েছে, প্রতিরোধের কথা বলছে না। এখানে সম্মুখ যুদ্ধের কথা বলা হয়েছে। আর গল্পে বৈসাদৃশ্যের জায়গায় তুমি গেরিলা আক্রমণ দিয়ে এটাকে রিপ্লেস করে অ্যান্সার দিতে পারো, গেরিলা যুদ্ধ। বুঝতে পারছো? কারণ আমরা গল্পে নৌকায় করে স্টেনগানওয়ালা ছোকরার দল, এটা গেরিলা, রাইট? আবার মিন্টু দমাদম মিলিটারি মারে, গেরিলা। সো সাদৃশ্য হচ্ছে এই দুই জায়গাতেই প্রতিরোধ, বৈসাদৃশ্য হচ্ছে এই এখানে সরাসরি সম্মুখ যুদ্ধের কথা বলা আর গল্পে গেরিলা যুদ্ধের কথা বলা। প্রশ্নটা যথেষ্ট ট্রিকি এবং ডেপথ আছে এই প্রশ্নটার, সুন্দর একটা প্রশ্ন। এরপর একটা চিত্র দেখতে পাচ্ছি, একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা, চিত্র রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ক্যামেরায় তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, ভালোই দেখতে পারার কথা। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠছে তা ব্যাখ্যা করো। নির্যাতনের চিত্র ফুটে উঠছে, তাই না? সোজা কথা যদি বলি, সাধারণ মানুষ কিভাবে গণহত্যার শিকার হয়েছে, তাদের উপরে কিভাবে নির্যাতন করেছে সেই চিত্রটা ফুটে উঠছে। গল্প থেকে নিয়ে ব্যাখ্যা করে দিবা। চিত্রিত দিকটি রেইনকোট গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে বলে তুমি মনে করো কি? সপক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, রেইনকোট গল্পের বিষয়বস্তুকে অবশ্যই আরও শানিত করেছে, নিঃসন্দেহে শানিত করেছে। কিভাবে শানিত করেছে সেটা তুমি গল্পে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবা।
অর্থাৎ যেভাবে আমাদের উপরে নিষ্পেষণ হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এটা রেনকুল গল্পের বিষয়বস্তুকে শানিত করছে, মানে হচ্ছে গল্পের ভিতরকার যে মূল বক্তব্য যে থিম সেটাকে আরো শক্তিশালীভাবে প্রকাশ করছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আসো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে হাটখোলা স্কুল পাক বাহিনীর ক্যাম্পে পরিণত হয়। স্কুলের প্রধান শিক্ষক রজত আলী মিলিটারিদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না। স্কুলের শিক্ষকদের তিনি অকারণে বকাঝকা করেন, পাক বাহিনীকে বিভিন্ন পরামর্শ দিয়ে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। অধিকাংশ শিক্ষকই তার ঘৃণ্য কর্মকাণ্ডে বিরক্ত। আচ্ছা, এখন এটা আফাজ আহমেদের সাথে মনে হচ্ছে মিল খুঁজে পাওয়া যাব আমরা, তাই না? আচ্ছা দেখো, উদ্দীপকের রেনকুট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। রজত আলীর মতো ব্যক্তিদের কারণে বহু মুক্তিযোদ্ধার জীবন হুমকির মুখে পড়েছিল। উদ্দীপক ও রেনকুট গল্পের আলোকে বিশ্লেষণ করো। রজত আলী, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, হাটখোলা স্কুল পাক বাহিনীর ক্যাম্প হয়ে গেছে, স্কুলের প্রধান শিক্ষক রজত আলী মিলিটারিদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না। স্কুলের শিক্ষকদের তিনি অকারণে বকাঝকা করেন, পাক বাহিনীকে বিভিন্ন পরামর্শ দিয়ে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। অধিকাংশ শিক্ষকই তার ঘৃণ্য কর্মকাণ্ডে বিরক্ত। উদ্দীপকে রেইনকোট গল্পের কোন দিকটি উঠে এসেছে আলোচনা করো। রেইনকোট গল্পের কোন দিকটি উঠে এসেছে? তাহলে রেইনকোট গল্পের যে পাক বাহিনীর সাথে প্রিন্সিপালের যে আতাত বা প্রিন্সিপালের যে সম্পর্ক, তাই না? পাক বাহিনীর সাথে প্রিন্সিপাল অথবা ডক্টর আফাজ আহমেদ দিকটি উঠে এসেছে। এরপরে এখানে কিভাবে উঠে আসছে? পাক বাহিনীকে বিভিন্ন পরামর্শ দিয়েছে, মুক্তিযোদ্ধাদের তথ্য সে দিয়ে দিয়েছে। তাহলে এখানে আফাজ আহমেদ হচ্ছে বিশ্বাসঘাতক, এখানে রজত আলী বিশ্বাসঘাতক। আফাজ আহমেদের কর্মকাণ্ড, রজত আলীর কর্মকাণ্ড পাশাপাশি লিখলে উত্তর হয়ে যাবে। এরপরে আসো, রজত আলীর মতো ব্যক্তিদের কারণে বহু মুক্তিযোদ্ধার জীবন হুমকির মুখে পড়েছিল। উদ্দীপকের রেইনকোট গল্পের আলোকে ব্যাখ্যা করবা। এখানে তো বুঝতেই পারছো। আর রেইনকোট গল্পের আলোকে যদি বলো, রেইনকোট গল্পের আলোকে বলতে গেলে এখানে যারা নিরীহ মানুষ তোমার নির্যাতনের শিকার হয়েছে, নুরুল হুদা সহ তাদের প্রত্যেককে ধরে বলতে হবে। এই প্রশ্নের কনটেক্সট নুরুল হুদাকে মুক্তিযোদ্ধা ধরে, আর প্রথম প্রশ্নটার কনটেক্সট ছিল নুরুল হুদাকে মুক্তিযোদ্ধা না ধরে। এই জন্য আমি বলছিলাম প্রশ্নে ধোঁয়াশা থাকে। তবে এখানে কনটেক্সট অ্যান্সার দিয়ে দিবা কিভাবে আফাজ আলীর ষড়যন্ত্রে, আফাজ আহমেদের ষড়যন্ত্রে সাধারণ মানুষ বা মুক্তিযোদ্ধার জীবন হুমকিতে পড়েছিল। এরপরে আসো আমরা জ্ঞানমূলক নিয়ে কথা বলি। চলো জ্ঞানমূলকে কি আছে সেগুলো একটু দেখি। রেইনকোট গল্পে আসমা কে? আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী। ইসহাক কে? ইসহাক হচ্ছে পিয়ন। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? ডিপার্টমেন্ট এবং অফিস মিলে আলমারি কেনা হয়েছিল অনেকগুলো, 10টা মনে হয়, আর অফিসের জন্য কেনা হয়েছিল 3টা। কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? ওই যে তার শালা, তার শ্যালক মিন্টুর জন্য। পিয়নের নাম ইসহাক, আবার আসছে তার নাম। রেনকুট লিখিত ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ। প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন? উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াজ করতেন। এরপর রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল 1995 সালে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল। রেইনকোট গল্পের উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ। এরপর নূর হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? হি ইজ মিস্টার হুদা, আর লেকচারার ইন কেমিস্ট্রি। দেখবা এক জায়গায় পরিষ্কার বলা আছে হি ইজ মিস্টার হুদা আর লেকচারার ইন কেমিস্ট্রি। প্রথমে বলে ফেলে যে সে হচ্ছে প্রফেসর হুদা, তারপরে আবার নিজেকে সে সামলায় নিছে, সামলায় নিয়ে বলছে হি ইজ বলছে সরি, সে হচ্ছে লেকচারার না, সে হচ্ছে প্রফেসর। কি বলে সরি বলে বলছে সে প্রফেসর না, সে একজন লেকচারার, বলছে লেকচারার ইন কেমিস্ট্রি। এই হচ্ছে কথা। ওকে, এই জন্য নূর হুদা লেকচারার ছিলেন, তিনি প্রফেসর ছিলেন না। কোন বিষয়ে ছিলেন? কেমিস্ট্রির ছিলেন। আর এটা বলতে ভুল করেছিল যিনি, তিনি হচ্ছেন প্রিন্সিপাল। তারপরে হচ্ছে আবুকে ছোট মামার মতো দেখাচ্ছে, উক্তিটি কার?
আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? তো এই উক্তিটা আসলে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে তার মেয়ে বলছে। ছেলে এসে বলছে আব্বুকে ছোট মামা তো দেখাচ্ছে। তা আব্বু তাহলে মুক্তি বাহিনীর ছেলেটা বলছিল, তার বছর ৫ এর ছেলে। এরপরে বর্ষাকালে তো যুদ্ধ, এটা কে বলেছিল? এটা বলেছিল ওই যে কুলি, ছদ্মবেশী কুলি যারা তারা। ও আপকি কও সাকতা, উক্তিটি কার? এটা পিয়ন বলছিল। কেসে যখন জিজ্ঞেস করছিল নুরুল হুদা, তখন পিয়ন বলছিল আপকি কও সাকতা, সেটা আপনিই ভালো জানেন। ওই যে গত রাতে ট্রান্সফর্মার উড়াই দিছে, যাওয়ার সময় প্রিন্সিপালের বাড়ির গেটের উপরে গ্রেনেড মারছে, গেট উড়াই দিছে, ইত্যাদি ইত্যাদি। যখন বলছে তখন নুরুল হুদা জিজ্ঞেস করতে কেসে, তখন পিয়ন উত্তর দিচ্ছে ও আপকি কও সাকতা, সেটা আপনিই ভালো জানেন। সে চোখ ভরা ভয়, কেবল ভয়। রেনকুর গল্পে কার কোন চোখের কথা বলা হয়েছে? ওই যে বাসে নুরুল হুদা যখন আসছিল, তখন তার দিকে সর্দার গোছের যে ডাকাতের যে সর্দার, সে যে তাকাইছিল, সেই চোখে ভয় দেখতে পাইছিল। নুরুল হুদা মিলিটারির পান্ডা কোথায় বসেছিল? প্রিন্সিপালের চেয়ারে বসেছিল। রেনকুর গ্রুপের কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। রেনকুর গ্রুপের কথকের নাম নুরুল হুদা। মিসক্রিয়ান শব্দের অর্থ কি? দুর্বৃত্ত। মিসক্রিয়ান শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, খারাপ কাজে নিয়োজিত ব্যক্তি। আর গল্পে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হতো মুক্তিযোদ্ধাদেরকে, এটা বলতো পাকিস্তানিরা। রেনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা পরীক্ষায় আসতে পারে, একবার আসছে যদিও, আবার আসতে পারে। এটা জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটার। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত ছোট গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? 5টি। এরপরে হচ্ছে তোমার মিন্টু কোন মাসে যুদ্ধে চলে গিয়েছিল? জুন মাসের 23 তারিখে। নুরুল হুদার শ্যালকের নাম কি? মিন্টু। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? 1943। 1943। এরপরে কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে তোমার, তার বাড়ি তো মূলত হচ্ছে গাইবান্ধায়, আর উনি জন্ম নিয়েছিলেন হচ্ছে বগুড়াতে। বগুড়া আর গাইবান্ধা যদিও পাশাপাশি, মামা বাড়িতে জন্ম। তখনকার অনেক রাইটারদেরই, অনেক বড় বড় মানুষের জন্ম তুমি দেখবা হচ্ছে মামা বাড়িতে। মামা বাড়িতে জন্ম হওয়ার কারণ হচ্ছে তখনকার মহিলারা বাচ্চা জন্মদানের আগে বাবার বাড়ি চলে যেতেন, এটা একটা বড় কারণ হতে পারে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন ছিল যে তার জন্মটা হয়েছে কোথায়? যদি এরকম প্রশ্ন করে, বা পৈতৃক নিবাস কোথায় ছিল, পিতৃপ্রদত্ত নাম কি ছিল, এই টাইপের প্রশ্ন অনেক সময় চলে আসে। এগুলো খেয়াল করে পড়বা। এখানে কোন গ্রামে জন্মগ্রহণ করেন আর কোথায় তার পৈতৃক নিবাস, দুটো আলাদা আলাদা কোশ্চেন। জন্ম যদি বলে তাহলে গটিয়া, এটা হচ্ছে বগুড়া শহরের পাশে। আর যদি পৈতৃক নিবাসের কথা বলে তখন হচ্ছে নারুলি, এটা হচ্ছে গাইবান্ধায়। এরপরে আসো পিতৃপ্রদত্ত নাম। আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, মাঝখানে ইলিয়াস আর আখতারুজ্জামানের মাঝখানে মোহাম্মদ আছে, ওই মোহাম্মদটা পিতৃপ্রদত্ত। উপন্যাসের সংখ্যা 2টা, এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। একটা হচ্ছে খোয়াবনামা, আরেকটা হচ্ছে চিলে কোঠার সেপাই। দুধ ভাতে উৎপাত গল্পগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। চিলেকোঠার সেপাই উপন্যাসটির রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। চিলেকোঠার সেপাই কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। খোয়াবনামা উপন্যাসের লেখককে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? 1997। ঢাকায় মারা যান, ওনার ক্যান্সার হয়েছিল, উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপরে আসো রেনকুট গ্রুপে কতদিন ধরে বৃষ্টি হওয়ার কথা উল্লেখ আছে? 3 দিন। কোন দিন বৃষ্টি হলে 7 দিন থাকে? শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ সাধারণ মানুষ এটা বলে থাকে আর কি। কোনো বৃষ্টি যদি 7 দিন, কি বলে, শনিবারে শুরু হয় তাহলে সেটা 7 দিন থাকে, আর মঙ্গলবারে শুরু হলে সেটা 3 দিন থাকে, আর অন্য বৃষ্টিগুলো দিনে দিনে শেষ। শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন। আচ্ছা, এরপরে পাকিস্তানের সেনাবাহিনী কাদের তলব করেছিল? 2 জনকে, নুরুল হুদা আর আরেকজন মানুষ আব্দুস সাত্তার মৃধা, এই 2 জনকে তলব করে নিয়ে এসেছিল। তাদের সন্দেহের লিস্টে তাদের নাম ছিল। মুক্তি ফৌজরা কোথায় বোমা ফেলে? এটা ট্রান্সফরমার এবং গ্রেনেড ট্রান্সফরমার ভেঙে ফেলছে, উড়াই দিছে, এবং গ্রেনেড দিয়ে বাড়ি উড়াই দিছিল। কে পাকিস্তানিদের জন্য দিনরাত দোয়া দরুদ পড়েন? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ।
গল্পকথার স্ত্রী কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পান? মিরপুরের দিক থেকে। রেডিও টেলিভিশনে হরদম কি বলছে? বলছে যে সিচুয়েশন নরমাল। এটা বলছিল। সিচুয়েশন নরমাল বলার কারণ কি? পাকিস্তানিরা মিডিয়াতে এই কথা প্রচার করে সবাইকে ধুলা দিতে চাইছিল যে এই দেশে কোনো যুদ্ধ হচ্ছে না, সবকিছু ঠিক আছে। একদল মানুষ যারা পাকিস্তান রাষ্ট্রকে ভাঙতে চায় তারা একটা গোলমাল ক্রিয়েট করছে। এখন পাকিস্তান রাষ্ট্রের এটা রাইট আছে তাদেরকে দমন করা। কেউ যদি রাষ্ট্র কি বলে দ্রোহী হয়, রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেয়, সো রাষ্ট্র এই অধিকার সংরক্ষণ করে তাকে দমন করার জন্য। তো প্রেসিডেন্ট এটাই করতেছেন। কিছু রাষ্ট্রদ্রোহী তাদেরকে সরকার আইনের আওতায় আনতেছে, এই টাইপের একটা কথা সবাইকে বোঝাতে চাইছে, যদিও তারা দেশের ভিতরে গণহত্যা চালাচ্ছিল। আর রেডিও টেলিভিশনে মানুষকে বোঝানোর চেষ্টা করছে সিচুয়েশন খুব নরমাল, কোনো অসুবিধা নেই। এরপরে মিন্টু কার ভাই? আসমার ভাই। নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়? 4 বার। স্ট্যান্ডগানওয়ালা ছোকরা দল নৌকা ভরে কি নিয়ে আসে? গোলাবারুদ, বন্দুক। এরপরে হচ্ছে আসমা কার দৈর্ঘ্যের সাথে নুরুল হুদার দৈর্ঘ্যের তুলনা করে? তার ভাই মিন্টুর। নুরুল হুদার ছেলের বয়স কত? 5 বছর। এটাই বলা আছে, 2.5 বছরের মেয়ে, 5 বছরের ছেলে। নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছিলেন? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। মুয়াজ্জিনকে কারা গুলি করে মারে? পাকিস্তানিরা। মুয়াজ্জিন সাহেব গম গম গলায় কি বলে উঠেছিলেন? আল্লাহর মহত্ব ঘোষণা করেছিলেন, গল্পে বলা আছে। নুরুল হুদার সাথে আর কাকে মিলিটারি জিপে তোলা হয়? আব্দুস সাত্তার, মৃধা। কাদের ঠিকানা নুরুল হুদার জানা আছে? ছদ্মবেশী কুলিদের ঠিকানা, এটা বলছিল পাকিস্তানিরা। নুরুল হুদাকে কিসের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়? একটা আংটার সঙ্গে, ছাদের একটা আংটার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় পা উপর দিক করে। মুক্তিযুদ্ধের তৎপরতাকে পাকিস্তানের সেনাবাহিনী কি নামে অভিহিত করে? মিসক্রিয়েন্টদের কাজ কারবার, তাই না? অবতৎপরতা। এরপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না কেন? প্রথমত তোমাকে ঘরটা চিনতে হবে। ঘরটা হচ্ছে প্রিন্সিপাল আফাজ আহমেদের ঘর, অর্থাৎ প্রিন্সিপালের রুমের দিকে লোকজন, টিচাররা, স্টাফরা খুব একটা যায় না। না যাওয়ার কারণ হচ্ছে ওইটা বিপদের জায়গা। প্রিন্সিপাল সাহেব দিনরাত দোয়া দরুদ পড়ে, সে আবার বুদ্ধি দিছে পাকিস্তানের শরীরের কাটা হচ্ছে শহীদ মিনারগুলো, এগুলো হটাও, নইলে পাকিস্তানের উদ্দেশ্য সিদ্ধ হবে না, কারণ এগুলো বাঙালি চেতনাকে ধারণ করে। এখন এটাকে যদি তুমি ধ্বংস না করো, বাঙালিদের ঐক্যের জায়গাকে ধ্বংস করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তার রুমের দিকে লোকজন খুব একটা যাইতো না। রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মুনসন। উক্তিটি বিশ্লেষণ করো। এমসিকিউ তো অনেক ডিটেলে বলছি এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার রাশিয়া হামলা করে বেকায়দায় পড়ছিল। হিটলার রাশিয়াতে হামলা করে মস্কো দখল করে একদম ভিতরে সাইবেরিয়া অঞ্চলে চলে গেছে। রাশিয়ার তখনকার প্রেসিডেন্ট স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন, তাদেরকে বাধা দেয়নি। যখন রাশিয়ার অভ্যন্তরে চলে গিয়ে একদম সাইবেরিয়া অঞ্চলে চলে গেছে, তখন স্ট্যালিন পেছন থেকে ব্যারিকেড দিয়ে জার্মানদের খাবার সরবরাহ, গোলাবারুদ, অস্ত্র সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন হিটলারের বাহিনী ওইখানে প্রথমত আবহাওয়ার সাথে কোপ করতে পারে নাই, এমনিতে অনেকে মারা গেছে, আর বাকিদেরকে যুদ্ধে মারা হয়েছে, ধরে মারা হয়েছে আর কি। অর্থাৎ হিটলারের বাহিনী রাশিয়ায় গিয়ে যে বিপদের সম্মুখীন হয়েছে, তার ম্যাক্সিমাম বিপদ তৈরি হয়েছে আবহাওয়া থেকে, আবহাওয়ার সাথে কোপ করতে না পাইরা। অর্থাৎ রাশিয়ার শীত ছিল তখন, রাশিয়ার শীতের সাথে টিকতে পারে না জার্মানরা। তো রাশিয়া ছিল জেনারেল উইন্টার, মানে সেখানে ছিল শীতের সময়, আর আমাদের আছে জেনারেল মুনসুন। আমাদের জেনারেল মুনসুন মানে আমাদের আছে বর্ষাকাল। রাশিয়া যেরকম করে যুদ্ধে শীতের সুবিধা নিয়েছে, আমরা নিব বর্ষার সুবিধা, কারণ ওই পাকিস্তানিরা বর্ষার সাথে আমাদের মতো করে হ্যাবিচুয়েট না। এটা স্টাফ রুমের একজন বলছিল, ওই কথাটা এখানে আসছে। এরপর ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে উঠছে, এটার কারণ হচ্ছে রেইনকোটের এত এত তাপ ভিতরে নুরুল হুদাকে গরম করে ফেলছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নুরুল হুদার শরীরের যে উত্তেজনা, তেজ, তার যে সাহসিকতা, সবকিছু মিলে ঠান্ডা হাওয়াটার সময় গরম হয়ে গেছে। ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায়? পরীক্ষা আসার মতো কোশ্চেন তোমাদের আসতে পারে এটা। আবার বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ডে 23-এ আসছে, সিলেট বোর্ড 19, এবছর 24-এ অন্যান্য বোর্ড যেগুলো আছে তোমাদের আসার মতো একটা প্রশ্ন। এটা হচ্ছে 25শে মার্চের রাত। 25শে মার্চের 10:30 11টার দিকে হামলা হয়, ওই রাতের কথা বলা হয়েছে, ক্র্যাকডাউনের রাত। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। যুদ্ধ শুরু হওয়ার পরে এটা একটা কমন সিনারিও ছিল যে বা যারা ভালো উর্দু জানে বা উর্দু বলতে পারে, তারা বুঝি পাকিস্তানের পেয়ারা আদমি। এবং বাস্তবায়নের সময় দেখাও গেছে এটা,
যে উর্দু যারা জানে ওই জানলেওয়ালা মানুষগুলাকে পাকিস্তানিরা মারে না। তারা মনে করে যে উর্দু জানে বা উর্দুর চর্চা করে মানুষে পাকিস্তানকে ভালোবাসে। সোজা কথায় উর্দু জানলে একটু পাকিস্তানিদের কাছে সুবিধা পাওয়া যেত আর কি। এখন যে ভদ্রলোক উর্দু পড়ায়, উর্দুর প্রফেসর আকবর সাজিদ, প্রিন্সিপাল নিজেই তাকে খুব বেশি আদর সোহাগ করা শুরু করছে। কারণ প্রিন্সিপাল নিজেও পাকিস্তানের পেয়ার আদমি, নিজে বাঁচতে চেয়েছে পাকিস্তানিদের আশ্রয়ে। আর আকবর সাজিদ প্রিন্সিপালের ধারণা পাকিস্তানের অনেক পেয়ার আদমি, সুতরাং তাকে তোয়াজ করা শুরু করছে। তোয়াজ করা মানে তেল মারা আর কি। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই, কেন? আলোচনা করো। ওই যে শহীদ মিনারগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা, সুতরাং যেখানেই যাবে বন্দুক তাক করবে সেগুলোর দিকে, সেগুলোকে আগে ধ্বংস করো, নইলে হবে না। আফাজ আহমেদের বুদ্ধি। আর দেখাও গেছে বাস্তবে এটা, যে পাকিস্তানরা যেখানে গেছে শহীদ মিনারগুলো উড়াই দিছে। সত্যি বলেছে, আমার নাম বলেছে, নুরুল হুদার উত্তেজনার কারণ ব্যাখ্যা করো। যখনই তারা বলছে যে তারা ধরা পড়ে, মানে ওই কুলিরা, ছদ্মবেশী কুলি যারা, মানে যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা ধরা পড়ছে, একজন বলছে যে তোমার নাম বলছে, তো নুরুল হুদা বলছে আমার নাম বলেছে, সত্যি বলেছে। এটা নুরুল হুদার মধ্যে উত্তেজনা তৈরি করে, কারণ নুরুল হুদার কাছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট মনে হয়েছে যে আমি তো সশস্ত্র যুদ্ধে যাইনি, আমার এই ফিটনেসের সাহস দিয়ে যুদ্ধ সম্ভব না, অথচ যুদ্ধের সংগঠক হিসেবে তারা আমার নাম বলছে, এটা তার কাছে বিশাল প্রাপ্তি মনে হয়েছে আর কি। এই জন্য উত্তেজনা, তার এক্সাইটমেন্ট। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? ব্যাখ্যা করো। যে উপরের পানি যখন আসছে মুখে লাগার পরে মনে হয়েছে বৃষ্টির পানি, এটা একটু কেমন তেজ তেজ, টুপির তেজ পানিতে লেগে গেছে নাকি? অর্থাৎ নুরুল হুদা মনে মনে ভাবতেছে তার মধ্যে এত বেশি শক্তি এবং উত্তেজনা সঞ্চারিত হয়েছে যে এটা বিশাল সাহসিকতার জন্ম দিয়ে হয়েছে তার ভিতরে। এই জন্য তার শরীর, বডি, রেইনকোট সবকিছু তেজে তেজোদ্দীপ্ত। এটা এক ধরনের স্যাটায়ার, মক করছে আর কি। এরপরে নুরুল হুদার কাছে কোন বিষয়টিকে স্রেফ উৎপাত বলে মনে হয়? ব্যাখ্যা করো। কোন বিষয়টিকে? যখন তাকে চাবুক মারা হয়েছিল, যখন তাকে চাবুক মারা হয়েছিল, ঝুলাইয়া দেওয়া হয়েছিল, এই জায়গাটাকে তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়েছে। তারা রেনকোট খুলে নিছে, তারপর তাকে ঝুলাইয়া দিছে, দিয়ে ব্যাপক চাবুকের আঘাত করছে তার উপরে। তো দেশপ্রেমের উত্তেজনায় বা তার মধ্যে এত বেশি সাহসিকতার সঞ্চার হয়েছিল, তার কারণে কোথায় চাবুকের বাড়ি পড়তেছে এটাকে নুরুল হুদা খুব একটা পাত্তা দেয় নাই। এটাকে সে স্রেফ উৎপাত বলে মনে করছে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর। উক্তির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? লেখক বোঝাতে চেয়েছেন এটাই, একজন মানুষের মধ্যে যদি সত্যিকারের দেশপ্রেম তৈরি হয়, একজন মানুষের মধ্যে যদি সত্যিকারের ত্যাগ তিতিক্ষা তৈরি হয়, দেশের জন্য সে যখন নিজেকে কোরবান করে ফেলে, তখন চাবুকের বাড়ি তার কাছে বৃষ্টিই মনে হয়। অর্থাৎ তুমি যখন বড় কোনো কিছুর স্বপ্নে বিভোর থাকবে, তুমি যখন দেশের জন্য নিজেকে কোরবানি দিতে রাজি থাকবে, ছোটখাটো আঘাত তোমাকে খুব একটা কষ্ট দিতে পারবে না, তুমি এগুলোকে পরোয়া করবে না। নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হুন্নি হয়ে লেগে গেলেন? ওই যে পাশের বাসার ভাবিরা, এই ভাবিরা অনেক সময় বেকায়দা তৈরি করে। তোমাদের লাইফেও কিছু এরকম থ্রেড দেওয়ার মতো আন্টি আছে, দেখবে এমনিতে তোমার কিছু বলবে না, যখন আন্টির ছেলের বা মেয়ের রেজাল্ট হবে, যদি তোমার ব্যাচমেট হয়ে থাকে বা কাছাকাছি ক্লাসের হয়ে থাকে, তোমার আম্মুকে এসব বলবে, ভাবি আমার ছেলেটা, আমার মেয়েটা তো এই পাইছে, আপনারটার কি হলো? ধরো তুমি ছেলে আর আন্টির হলো মেয়ে, পাশের বাসায় বা এই বিল্ডিং এ কোনো একটা ফ্লোরে উনি থাকেন, উনি জানেন এটা। সে মেয়ের যদি রেজাল্ট ভালো হয় আর তুমি ছেলে, তোমার যদি খারাপ হয়, বুঝবা বিশাল অবস্থা। আর তোমার মা তোমাকে ধরবে, দেখছস মেয়েটা পারলো, তুই না ছেলে, তুই পারিসনি, এরকম। ব্যাপক এই জায়গাগুলোটা মারাত্মক দ্বন্দ্বের তৈরি করে, যদি এটা হওয়া উচিত না। আমরা কম্পারিজনে যথাসম্ভব যাব না, আমরা কম্পারিজনে যাব না। প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষ তার মতো, সবাই মেধাবী, প্রত্যেকের একটা ট্যালেন্ট আছে, শুধু সেটাকে খুঁজে বের করতে হবে কে কোন কাজের জন্য পারফেক্ট। ঠিক আছে? সো প্রত্যেকটা মানুষই ইউনিক, সবার মধ্যেই ওই রকমের একটা লেভেল আছে, শুধু সেটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হয়। বুঝতে পারছো? তবে এটা কমন ভাই, আমি যত যাই বলি না কেন, সবার জীবনে এই জায়গাগুলো কম বেশি কমন। পাশের বাসার আন্টি, আঙ্কেল, অমুক, তার মেয়ে, তার ছেলে, এগুলো তোমার জীবনে কিছু প্রভাব ফেলবেই। আচ্ছা, তো বলছিল আর কি যে আপনার ভাইকে দেখছি না, ইদানিং আসে না। আপনার ভাইকে দেখছি না, ইদানিং আসে না, তো আসমা ভয় পেয়ে গেছে। তাহলে আমার ভাই যে যুদ্ধে গেছে, সামহাওয়ারা জানে কিনা, তাকে রিচ করলো কিভাবে, দ্রুত বাড়ি পাল্টাইছে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, শহীদ মিনার। ওই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি চেতনার অন্যতম প্রতীক, বিশাল তাৎপর্যবাহী শহীদ মিনার, তাই না? তো এটা পাকিস্তানের শরীরের কাঁটা, কারণ এটার দ্বারা বাঙালি ঐক্যবদ্ধ হয়। সুতরাং এটাকে উড়াইয়া দাও, এটাকে সরাইয়া দাও,
তাহলে বাঙালির ঐক্যকে নষ্ট করা যাবে। ওই অর্থে আফাজ আহমেদের পরামর্শ এগুলো ধ্বংস করতে হবে। ঠিক আছে, ওই কনটেক্সটের উক্তি এটা। এরপরে আসো, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। কেন বলা হয়েছে? ওই দিন বৃষ্টি ছিল অনেক। আসমা ভালোবাসা বলছে তার হাজব্যান্ডকে, মানে হচ্ছে নুরুল হুদাকে, তুমি রেইনকোটটা নিয়ে যাও। আব্বু তাহলে মুক্তিবাহিনী কে কেন বলছে? এই কথা বলছে হচ্ছে নুরুল হুদার বছর 5-এর ছেলে। রেইনকোট গায়ে দেওয়ার পরে যখন তার মামা তো রেইনকোটটা গায়ে দেয়, মামা মুক্তিবাহিনী, এর জন্য বাবাকে সে কি করছে? মুক্তিবাহিনী বলছে। নুরুল হুদার নিশ্চিন্তে আরাম করা হয়ে উঠলো না কেন? প্রিন্সিপাল ডেকে পাঠাইছে তাকে, ইসাক মিয়াকে দিয়ে, জন্য নিশ্চিন্তে আরাম করা হয়ে উঠলো না। নুরুল হুদা অনেক সূরা মুখস্থ করেছেন কেন? বিপদ থেকে বাঁচার জন্য। পাকিস্তান অনেক সময় ধরে ধরে জিজ্ঞাসা করতো যে কালমা বল, সূরা ফাতিহা বল, মুসলমান হলে তো বলতে পারবে, নয়তো পারবে না। এই জন্য অনেক মুসলমান কি করছে? সূরা মুখস্থ করছে আর বেশি বেশি। এমনকি অনেক অন্য ধর্মের লোকরাও বাঁচার জন্য অনেক ট্রিক তখন অবলম্বন করছে, তাই না? তারপর ইসাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ, এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিছে, ভাঙা ভাঙা উর্দু বলে, এবং উর্দু বলার কারণে সে পাকিস্তানের কাছে একটা সুবিধা পায়। এই জন্য পিয়ন হওয়ার পরে তার দাপট অনেক। প্রিন্সিপাল সাহেব সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর পরামর্শ দিয়েছেন কেন? ব্যাখ্যা করেছি। পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। কেন? ব্যাখ্যা করেছি এগুলো না। এরপর রেইনকোট পরার পর থেকে নুরুল হুদার পা কেন শিরশির করতে থাকে? ব্যাখ্যা করো। সে হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলছে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। রেইনকোট পরার পা থেকে তার পা শিরশির করা শুরু করছে। রেইনকোট পরার পর থেকে কেন? কতক্ষণে সে প্রিন্সিপালের কাছে যায়, অর্থাৎ জবে থেকে সে রেইনকোট গায়ে দিছে, তখনই তার মধ্যে সত্যিকারের ভাবান্তর শুরু হয়েছে। তার অনুভূতির জগৎ আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করছে। তাই সে ভীরু নুরুল হুদা আস্তে আস্তে সাহসিক, বা কি বলে, সাহসিকতাপূর্ণ নুরুল হুদায় সঞ্চারিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। যে নুরুল হুদা ভীরু ছিল, সেই নুরুল হুদার মধ্যে সাহস তৈরি হয়ে গেছে। এরপরে রেইনকোট পরে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠেন কেন? তিনি মুক্তিযোদ্ধা এই পুরো চেতনাকে অসম্ভবভাবে নিজের মধ্যে ধারণ করতেন। এজন্য একজন মুক্তিযোদ্ধা রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে এত বেশি সাহসের সঞ্চার হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য আয়োজন। ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি। দেখা হবে আবার অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা। আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। ভালো থাকো। আল্লাহ হাফেজ।